হ্যালো আমি ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছো। তো আজকে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের লাস্ট ক্লাস। ওকে ফাইন। তো সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকে টুকটাক যে অংশগুলো বাকি আছে ওই অংশগুলি পড়ে ফেলবো। এর ভিতরে বাকি আছে কৌণিকের কয়েকটা সূত্র, সেগুলো আমরা আজকে দেখব, এবং সংঘর্ষের একটা সূত্র বাকি আছে সেটাও দেখব, এবং আরো দু একটা অঙ্ক এদিক ওদিক দিয়ে করবো। তো সেক্ষেত্রে আজকে ক্লাসটা মোটামুটি অ্যাপেন্ডিক্স, মানে যা যা কিছু বাকি আছে সেই সকল জিনিস নিয়ে আজকে ক্লাসটি সাজানো থাকবে। তো আমি আশানুরূপ পড়াইতে পারছি। আমার কাছে মনে হয় আজকের ক্লাসটা শেষ হলে নিউটনিয়ান মেকানিক্সের এর থেকে বেশি পড়া সম্ভব না, এতটুকু সাফিসিয়েন্ট ইনাফ। এরপরে আমরা এক্সামের দিকে চলে যাব, ঠিক আছে? ফাইন। এই তো এখন দেখা যাক যে তোমরা সবাই যুক্ত হইছো কিনা। ওকে আচ্ছা, এই তো সবাই ধীরে ধীরে যুক্ত হতে শুরু করছো। আমি আশা করবো তোমরা সবাই আর্লি স্টেপে যুক্ত হও। সেক্ষেত্রে যে অংশগুলি বাকি আছে অংশগুলো আমরা আজকে পড়া শুরু করে দিতে পারি। ওকে আচ্ছা, মামুন আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন। আচ্ছা এই তো অল সেট। জয় চৌধুরী, কি অবস্থা, তুমি কেমন আছো? এখন সবাই মেনশন করে ফেলো ফ্রেন্ডদেরকে, সেক্ষেত্রে আমরা ক্লাসে শুরু করতে পারবো। ওকে আচ্ছা, কেমন আছেন ভাইয়া? মামুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমিও নিশ্চয়ই ভালো আছো। যারা যারা সালাম জানাইছো ওয়ালাইকুম আসসালাম। তাসদিদ কি অবস্থা ভাইয়া, তুমি কেমন আছো? নিহাল ভাইয়া, আমরা চাইবো প্রথম 8টা ক্লাসে আপনি যত ডেডিকেটেড ছিলেন একদম শেষ পর্যন্ত তোমরা ডেডিকেটেড থাকেন কাউসার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ নিহাল, ইনশাল্লাহ। এই ডেডিকেশন সেম ডেডিকেশন। আমি তো যখন তোমাদেরকে পড়াই তখন মানে সত্যি কথা বলতে আমার এটাই সবথেকে ভালো লাগার কাজ। অনেকগুলো কাজ হয়তো দিনের মধ্যে আমি করি, তার ভিতরে সব থেকে ভালো লাগার কাজ আসলে যখন আমি তোমাদেরকে পড়াই। হ্যাঁ, মানে এই কাজটা করার জন্য আমি এক্সাইটেড থাকি। সো এইটার জন্য ডেডিকেশনের ইনশাল্লাহ অভাব হবে না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ফাইন ভাইয়া, টি শার্টটা জোস, থ্যাংক ইউ তামিম। ওকে আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আশা করছি তোমরাও ভালো আছো। আচ্ছা ওকে 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 ভাইয়া কি ঘুম থেকে উঠছেন? তাদের জিজ্ঞাসা করছো। হ্যাঁ, মানে ওই রোজার দিনে যেটা হয় যে দুপুরের দিকে মানে 12টার দিকে আমি একটা ঘুম দিছিলাম আর কি। সো ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে। আচ্ছা ফাইন, তাহলে তোমরা সবাই যুক্ত হলে কিন্তু আমি ক্লাসে শুরু করবো। আমি আশা করছি আরও অডিয়েন্স ধীরে ধীরে এখনই যুক্ত হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর এখনও কিন্তু আমার সাফিসিয়েন্ট মনে হচ্ছে না যে সবাই আসছো, আর একটু সবাই একটু আসলে আমরা ক্লাসটা শুরু করতে পারি আর কি। ওকে ফাইন, চলে আসছি চলে আসছি চলে আসছি। আচ্ছা, তো শুরুতে একটু তোমাদেরকে কিছু কথা বলে নেই। আজকে সোমবার, তাহলে আজকে আমাদের 9 নাম্বার ক্লাস, আমাদের 3টা সপ্তাহ হয়ে গেল। ওকে ফাইন, তাহলে 3 সপ্তাহ যদি হয়ে যায় তাহলে আমাদের এখন এক্সাম দেওয়ার সময়। 3 সপ্তাহে আমরা মোট 9টা ক্লাস করেছি। নিউটনিয়ান মেকানিক্স অনেক বড় একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা ডিটেলস আমরা পড়তেছি, এবং এইটার উপরে একটা পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাটা হবে হচ্ছে গিয়ে শুক্রবার, এই শুক্রবার, আগত শুক্রবার। ওকে, তাহলে আগত শুক্রবারের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে নিউটনিয়ান মেকানিক্সের উপরে কোশ্চেন্স থাকবে। আমি পরীক্ষাটা কেমন হবে সেই ইনফরমেশন তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা সব টাইপের প্রিপারেশন নিবে। পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষা, পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষা। তো তোমরা যেটা কাজ করবা সেটা হচ্ছে ইসাক স্যার বা তপন স্যার, তুমি যে বইটাই পড়ো না কেন ওই বইটার অনুশীলনী সকল অঙ্ক করে ফেলবা। হ্যাঁ, ইসাক স্যার তপন স্যার তুমি যেটা পড়ো যে কোনো একটা হলেই হবে, সেটার অনুশীলনীর সকল অঙ্ক করে ফেলবা, উদাহরণের সকল অঙ্ক দেখে ফেলবা এবং প্র্যাকটিস করে ফেলবা। এটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আমার লেকচারটা তো তোমরা নিশ্চয়ই সবাই করেছো, সবাই নোট করেছো, এইটা একবার গো থ্রু করবা। এই দুইটা কাজ করেই তোমরা সবাই পরীক্ষা দিতে আসবা, এবং পরীক্ষাটা শুক্রবার হবে। কয়টার সময় কি হবে সেটা নিয়েও অ্যানাউন্সমেন্ট ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ফাইন, এবং এই পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবা তাদেরকে আমি মেনশন করব, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবা এই 3জনকে প্রাইজ দেওয়া হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা হবে তারা 3জনকেই প্রাইজ দেওয়া হবে। এই প্রাইজ দেওয়ার কারণটা হচ্ছে এরকম, এটা আমাদেরকে মোটিভেট করে
আমি যখন ছোটবেলায় পড়ালেখা করতাম, আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়তাম, তখন একজন ম্যাথমেটিক্স টিচারের কাছে পড়তাম, ওনার নাম হচ্ছে বিশ্বনাথ স্যার। স্যার এখন দুনিয়াতে নাই। তো স্যারের কাছে যখন পড়তাম, তখন মনে আছে যে প্রত্যেক উইকের লাস্ট উনি একটা এক্সাম নিত, এক্সামে যে ফার্স্ট হতো তাকে একটা কলম দিত। তো এটা যে কি পরিমাণ মোটিভেশন আমাকে দিছে, সো সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটাও থাকবে। ওকে, আচ্ছা। এবং এই পরীক্ষার কোশ্চেন আমার নিজের করা, সো দ্যাটস ওয়াই তোমাদের পরীক্ষা দিতে কোনো ধরনের প্রবলেম হবে না। তোমরা পরীক্ষা দেওয়ার সময় ফিল করতে পারবা যে এটা তোমাদের জন্য উপকার হচ্ছে। এবং পরীক্ষা মিস করা যাবে না, পরীক্ষা মিস করা যাবে না। আমি এক্সপেক্ট করবো সবাই পরীক্ষাটা যেন দেই আমরা, ঠিক আছে? ফাইন। তুর্য বলছো, ভাই আপনি তো বলছিলেন বইয়ের সিকিউগুলা করায় দিবেন। আচ্ছা, বইয়ের সিকিউগুলা করায় দিবেন। আচ্ছা, বইয়ের সিকিউ বলতে আমি সিকিউর কথা বলনি নাই, বেসিক্যালি আমি বলেছিলাম যে বইয়ের অঙ্কগুলো আমি একটু দেখাই দিব, ঠিক আছে? সো সেইগুলো আসলে প্রত্যেকটা টপিকের আন্ডারে হয়ে যাচ্ছে। তারপরেও আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় তোমাদের বইয়ের কিছু অঙ্ক নিয়ে হয়তো বা প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? সো আমরা শুক্রবারে এক্সামটা দিব এবং এর মাঝে আমি তোমার পুরো বইটা ঘাটবো। বইটা ঘেটে যদি আমি দেখি কোথাও কোনো প্রবলেম আছে যেগুলো আমার লেকচারে নাই, সেই অঙ্কগুলো আমি করাই দেবো। কারণ লেকচারে যেগুলো আছে সেগুলো তো আমাদের হয়ে গেছে। তো যেগুলো লেকচারে নাই, এরকম থাকবে না, খুব কম থাকবে, 2-1টা। তারপরেও সেইগুলো আমি তোমাদেরকে ডেফিনেটলি এখানে ডেলিভার করবো। বাট সেইটা এইভাবে লাইভ ক্লাসে না, ইনশাল্লাহ আমাদের এমনি আজকে লাইভ ক্লাস শেষ হলে মেজরিটি অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। অনিক কান্তি বলছো, ভাইয়া পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা ওয়েবসাইট থেকে হবে। তোমরা যে কোর্সটা কিনছো, সেই কোর্সটা যে ওয়েবসাইট থেকে কিনছো, সেই ওয়েবসাইট থেকেই পরীক্ষাটা হবে, ঠিক আছে? তো এটা নিয়ে আমি বলবো পরে, আলাদা একটা ভিডিও দিয়ে এই গ্রুপে বলবো। তোমাদের জাস্ট এখন আপাতত বলে রাখতেছি, ঠিক আছে? ফাইন। ওকে, কি অবস্থা মিম, কেমন আছো? ওকে ভাইয়া, এক্সামটা কিভাবে নিবেন? এক্সামটা অনলাইনে নিব, এক্সামটা অনলাইনে নিব এবং সেটা আমি তোমাদের বলে দিব, ঠিক আছে? এক্সাম কোথায় হবে শাহপরান? অনলাইন হবে। এবার চলো আমরা ক্লাস শুরু করি আর কি। আরো কথা আছে, ওগুলো আমি বলবো পরে, বলবো আগে ক্লাসটা শুরু করি, নাহলে কথাবার্তাই চলতে থাকবে। আচ্ছা, ফাইন। তো আজকে আমরা প্রথমে কয়েকটা ছোট ছোট অঙ্ক করে নিই। আমরা প্রথমে লেটস সে চক্রগতির ব্যাসার্ধ আগের দিন আমরা পড়ছি। চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ গতদিন লাস্ট ক্লাসটাই, লাস্ট টপিকটাই ছিল চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধ কিন্তু আমরা যে কোনো পদার্থের জন্য বের করতে পারবো, যে কোনো স্ট্রাকচারের জন্য বের করতে পারবো। তাহলে চলো আমরা কয়েকটা স্ট্রাকচারের জন্য চক্রগতির ব্যাসার্ধ বের করি। আমরা আগের দিন ক্লাসেই দেখেছিলাম যে চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়ালস টু √i/m, কে ইকুয়ালস টু √i/m। এখন যদি আমাদেরকে বলা হয় যে, আমাদেরকে বলল যে একটি মধ্যবিন্দুর সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর চক্রগতির ব্যাসার্ধ বের করো। আমরা এটা দেখছি, যখন একটা বস্তু মধ্যবিন্দুর সাপেক্ষে ঘুরে তখন তার জড়তার ভ্রামক হচ্ছে গিয়ে mL²/12। এটা আমরা আগেই দেখেছি, এটার ভর m আর এটার লেন্থ l। তাহলে এখন যদি বলে এই বস্তুটার চক্রগতির ব্যাসার্ধ কত, তাহলে আমরা সবাই বের করতে পারবো। চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়ালস টু আমরা জানি √i/m। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝের বিন্দুর সাপেক্ষে ঘুরলে i এর ভ্যালু হচ্ছে mL²/12 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে m। ওকে, ফাইন। এই যে i/m, তাহলে এখান থেকে দেখতেছো m যদি কেটে যায় তাহলে থাকবে l/√12, l/√12। √12 কে এভাবে করে লেখা যায় যে l/2√3। দেখো 4 × 3 মানে 12, 4 কে বর্গমূল করলে হচ্ছে 2 আর থাকে হলো √3। তাহলে দেখো আমরা কিন্তু চক্রগতির ব্যাসার্ধ মাঝের বিন্দুর সাপেক্ষে ঘুরলে কত হবে সেটা বের করতে পারছি। আমরা যদি ওই কাঠিটার দৈর্ঘ্য জানি তাহলে তার চক্রগতির ব্যাসার্ধ এখান থেকে বের হয়ে যাচ্ছে। এভাবে করে যদি এইটা বলা হয়, লেটস সে একটা গোলক আছে, এই নিরেট গোলক, এটা একটা নিরেট গোলক, হ্যাঁ, এই নিরেট গোলকটা ঘুরতেছে, এর চক্রগতি ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা অলরেডি এটা জানি, নিরেট গোলকের জড়তার ভ্রামক হচ্ছে 2/5mr², 2/5mr²। আমরা আগের দিনই দেখছি। তাহলে এটা চক্রগতির ব্যাসার্ধ হবে সূত্র অনুযায়ী √i/m। i তো আমরা পেয়ে গেছি, i হচ্ছে 2/5mr² ডিভাইডেড বাই হচ্ছে m। তাহলে mm যদি কেটে যায় তাহলে বুঝতেছো এখান থেকে আমরা পেয়ে যাব
2/5 ইন্টু r, এটা কিন্তু এই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে যে কোনো বস্তু জড়তার ভ্রামক জানলেই আমরা তার চক্রগতির ব্যাসার্ধটা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারতেছি। ওকে, ফাইন, ক্লিয়ার, ফাইন, বলবো তারেক। আচ্ছা, এটা গেল, এগুলো আমরা পারছি, এগুলোতে কোনো প্যারা নাই। এরপর আসো আমরা কৌণিকের কতগুলো টার্ম সম্পর্কে একটু জেনে নেই। হ্যাঁ, কৌণিকের কতগুলো টার্ম সম্পর্কে আমরা একটু জেনে নেই। এগুলা সব কৌণিকের অংশে তেমন কিছু নাই, কৌণিকের সূত্র অল্প কয়েকটা, তো কৌণিকের পারে যতটুকু জানতে হবে অতটুকু আমরা একটু জেনে ফেলি। ওকে, প্রথমে আমরা মোট 3টা রাশি সম্পর্কে জানবো। প্রথমটা হচ্ছে কৌণিক সরণ, তারপর জানবো কৌণিক বেগ, তারপর হচ্ছে গিয়ে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। ওকে, তাহলে আমরা এই 3টা টার্ম সম্পর্কে একটু জেনে নিই। এগুলো আমরা জানি, খুবই সিম্পল জিনিসপত্র, তারপরও আরেকবার আমরা বলে নিচ্ছি। এইগুলো সূত্র আমরা কয়েকটা ইউজ করছি। সো কৌণিক সরণ বলতে বোঝায় যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন সে যত কোণ ঘোরে, ঘূর্ণায়মান বস্তু যতটুকু কোণ ঘোরে, ব্যাপারটা এরকম। সংজ্ঞাগুলো আমরা সবাই জানি, ওই নর্মাল সংজ্ঞাই। ঘূর্ণায়মান বস্তু যতটুকু কোণ ঘোরে, ঘূর্ণনশীল বস্তু, ঘূর্ণনশীল বস্তু যতটুকু কোণ ঘুরে, ওকে, তাকে হচ্ছে কি আমরা বলবো হচ্ছে কৌণিক সরণ। লেটস সে একটা বস্তু ঘুরতেছে, এরকম একটা বস্তু আছে যেটা বৃত্তাকার পথে ঘুরতেছে। আমরা ধরলাম বস্তুটা এখানে আছে, কিছু সময় পরে বস্তুটা এখানে আসলো, ধরলাম 30 সময় পরে বস্তুটা এখান থেকে ঘুরে এখানে আসলো। তাহলে দেখতেছো সে একটা কোণ কিন্তু ঘুরে ফেলছে, সে একটা কোণ কিন্তু ঘুরে ফেলছে, সেটা হচ্ছে থিটা। এই কোণটাই হচ্ছে তার কৌণিক সরণ। ওকে, তাহলে আমরা বলতে পারবো কৌণিক সরণকে সবসময় থিটা দ্বারা লেখা হয়। কৌণিক সরণ, কৌণিক সরণ এটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে থিটা। এটা একক কি হবে? এটা একক কিন্তু ডিগ্রি হবে না, রেডিয়ান হবে। আমরা ডিগ্রিতে কখনো এই এককটা লিখবো না। কৌণিক সরণের একক, এটার একক হচ্ছে গিয়ে রেডিয়ান, একক হচ্ছে রেডিয়ান। যদি কৌণিক সরণের একক দেওয়া থাকে তাহলে রেডিয়ানে আমরা এককটা নিব। ছোটবেলায় আমরা কিন্তু কৌণিক সরণ এবং ব্যাসার্ধের মাঝে সম্পর্ক দেখছি। কি দেখছিলাম মনে আছে তোমাদের? দেখো তো, এইটা যদি বৃত্তের চাপ হয়, এটা যদি বৃত্তের চাপ হয় এস, এটা বৃত্তচাপের দৈর্ঘ্য আর্ক, ওকে, আর এইটা যদি তার ব্যাসার্ধ হয় আর, তাহলে এস আর এবং থিটার মাঝে একটা সম্পর্ক ছোটবেলায় আমরা দেখছি। হায়ার ম্যাথে সবাই জানি এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। ওকে, এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এই সূত্রটাকে আমরা সবাই ডেফিনেটলি মনে রাখতে পারবো, এস ইকুয়ালস টু আর থিটা। ওকে, ফাইন। এখন এই যে এস যে দেখতেছো, এসটা হচ্ছে রৈখিক সরণ। দেখো এ থেকে বি তে গেছে, এটা কি রৈখিক সরণ না? তার মানে এস হচ্ছে গিয়া রৈখিক সরণ, এস হচ্ছে রৈখিক সরণ বা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আর এই থিটা হচ্ছে গিয়া কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা বলবো হচ্ছে কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আর এই যে দেখতেছো আর, আর তো সবাই জানোই, আর হচ্ছে গিয়া ব্যাসার্ধ, যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার রেডিয়াস অফ দ্য কার্ভেচার বা ব্যাসার্ধ। এই সম্পর্ক সবার জানা আছে। ওকে, তাহলে আমি যদি ব্যাসার্ধকে মিটারে আর থিটাকে রেডিয়ানে বসাই, গুণ করলে আমরা বৃত্তচাপ পেয়ে যাই। এটা আমরা 9-10 শিখছি। গেল। এরপর হচ্ছে কৌণিক বেগ। ওকে, সময়ের সাথে কৌণিক সরণ, সময়ের সাথে কৌণিক সরণ পরিবর্তনের হার, পরিবর্তনের, সময়ের সাথে কৌণিক সরণ পরিবর্তনের হার, এটা কি আমরা বলি হচ্ছে গিয়ে কৌণিক বেগ। বেগ তো মানে আমরা সবাই জানি সরণ বাই সময়, সেটাই। ওকে, ফাইন। তাহলে কৌণিক বেগকে প্রকাশ করা হয়, কৌণিক বেগকে প্রকাশ করা হয়
কৌণিক বেগ, কৌণিক বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে ওমেগার মাধ্যমে, এটা আমরা জানি। হ্যাঁ, আমরা অলরেডি এটা নিয়ে কাজও করে ফেলছি, তাই না? এবং আমরা জানি ওমেগা ইকুয়ালস টু হবে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। থিটা বাই টি, দেখো সময়ের সাথে কৌণিক সরণের হার, সময়ের সাথে কৌণিক সরণ পরিবর্তনের হার, কৌণিক সরণ মানে থিটা, এটাকে এভাবে করেও লেখা হয় যে ডি থিটা ডিটি। ডি থিটা ডিটি দ্বারা বোঝায় সময়ের সাথে থিটা কি হারে পরিবর্তন হচ্ছে সেটা। তাহলে দেখো এখান থেকে আমরা এটা পেয়ে গেছি। এটা একক কি হবে? এটা এককও তোমরা বুঝতে পারতেছ, এটার একক হবে থিটার একক রেডিয়ান, সময়ের একক সেকেন্ড। তাহলে এটার একক হচ্ছে, এটার একক হবে রেডিয়ান পার সেকেন্ড, এটার একক রেডিয়ান পার সেকেন্ড, এটার একক হচ্ছে গিয়া রেডিয়ান পার সেকেন্ড। ওকে, ফাইন। আচ্ছা, গেল এটা। এখন আমরা এখানে একটা ছোট কাজ করে রাখতে পারি। কাজটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মাঝে সম্পর্ক, আমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মাঝে সম্পর্কটাও বের করতে পারবো। দেখো, রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক, কৌণিক বেগের সম্পর্ক, এই সম্পর্কটা আমরা ইউজ করেছি আমাদের আগে জড়তার বর্গের অঙ্কে, কতবার না ইউজ করলাম তোমরা জানো, তাও চ্যাপ্টারে আলাদা করে আছে, দ্যাটস ওয়াই আমি একটু বলে দিচ্ছি। ওকে, তাহলে এদের মাঝে সম্পর্কটা কিভাবে আসে এটা একটু দেখে ফেলো। সেটা হলো, আমরা এই সম্পর্কটা দেখছি না, এখানে দেখো রৈখিক সরণ এবং কৌণিক সরণের মাঝে সম্পর্ক পাইছি। এইখানে আমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মাঝে সম্পর্ক চাই, রৈখিক বেগ ভি, কৌণিক বেগ ওমেগা, এদের মাঝে সম্পর্ক চাই। এখান থেকেই সম্পর্কটা আসবে। কিভাবে আসবে? আমরা অলরেডি জানি এস ইকুয়ালস টু আর থিটা। এবার আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করে দিই। দেখো, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, দ্যাট মিনস ডিএস ডিটি ইকুয়ালস টু আর তো ধ্রুবক, ধ্রুবক হলে ধ্রুবক কি হয়? ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে। আর এই পাশে থাকবে ডি থিটা ডিটি, সবাই নিশ্চয়ই বুঝছো, দুই পাশে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে, আর ধ্রুবক কত ঘোরার সময় দেখা তো চেঞ্জ হয় না, দেখতে আর কে বের করে দিয়ে আসছি। এবার দেখো, এই অংশটাকে আমরা সবাই চিনি, এই অংশটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়া ওমেগা। ঠিক তেমন করে এই অংশটাকেও আমরা চিনি। দেখো ডিএস ডিটি, এটাকে আমরা কি বলতে পারবো? ভেলোসিটি ভি, সময়ের সাথে সাথে রৈখিক সরণের হার, এটাকে তো আমরা বলি বেগ। তাহলে চিন্তা করে দেখো, আমরা এখান থেকে কিন্তু আমাদের সম্পর্কটা পেয়ে গেছি, ভি ইকুয়ালস টু আর ওমেগা, ভি ইকুয়ালস টু ওমেগা আর। এই সূত্র আমরা এর আগেও ইউজ করছি, ভি ইকুয়ালস টু ওমেগা আর, এই সূত্র আমরা এর আগেও ইউজ করছি। ওকে, ফাইন। তাহলে দেখো এখান থেকে বুঝতে পারতেছো আমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মাঝে একটা সম্পর্ক পেয়ে গেলাম। ওকে, এখন এইটা তো নরমালি মান হিসাবে বের করা যায়। যদি এটাকে আমরা ভেক্টর হিসাবে লিখি তাহলে এভাবে লিখবো, দেখো ভি ইকুয়ালস আর ক্রস ওমেগা, আর ক্রস ওমেগা। যখন আমরা ভেক্টর আকারে লিখবো তখন এমনি জাস্ট মান হিসাবে আর এর সঙ্গে ওমেগার মান গুণ করলে বেগের মান পাবো। আর যদি ভেক্টর আকারে লিখবো তাহলে ভি ইকুয়ালস আর ক্রস ওমেগা, ভি ইকুয়ালস আর ক্রস ওমেগা। ওকে, এবং আর থেকে ওমেগা ক্রসের দিক যেদিকে হবে, ভি এর দিকটাও সেই দিকে হবে আর কি। ওকে, হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। গেল, এরপর কৌণিক ত্বরণ, এটা বুঝতে পারতেছ, সময়ের সাথে সময়ের সাথে সময়ের সাথে সময়ের সাথে কৌণিক বেগ পরিবর্তনের হার, কৌণিক বেগ পরিবর্তনের হার, কৌণিক বেগ পরিবর্তনের হার, সময়ের সাথে কৌণিক বেগ যে হারে পরিবর্তন হয়, বুঝতেই পারতেছি, এটা সিম্পল জিনিস, তাই না? তাহলে এটা কি দ্বারা প্রকাশ করা হয়? এটা আমরা জানি যে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। আচ্ছা, তো কৌণিক ত্বরণ ইকুয়ালস টু, আমাদের জানা আছে কৌণিক ত্বরণকে প্রকাশ করা হয় হচ্ছে আলফা দ্বারা, কৌণিক ত্বরণকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? আলফা ইকুয়ালস টু আমরা বুঝতেই পারতেছি ডি ওমেগা ডিটি, সময়ের সাথে কৌণিক বেগ যে হারে চেঞ্জ হয় সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আলফা। ওকে, ফাইন, গেল এটা। এবং এটার এককটাও আমরা জানি, এটার এককটা কি হওয়া উচিত বুঝতেছো, ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তাকে আবার সেকেন্ড দ্বারা ভাগ করলে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো এখানে আমরা একটু দেখে ফেলি যে রৈখিক ও কৌণিক ত্বরণের মাঝে সম্পর্ক, রৈখিক ও কৌণিক ত্বরণের মাঝে সম্পর্ক, রৈখিক এবং কৌণিক ত্বরণের মাঝে সম্পর্ক। ওকে, আচ্ছা, ফাইন।
তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি, রৈখিক এবং কৌণিক ত্বরণের মাঝে সম্পর্ক। আমাদের এটা সবার জানা আছে যে একটু আগেই আমরা জানছি v equals to r ওমেগা, আমরা একটু আগেই জানছি v equals to r ওমেগা, এই যে এখানে জানলাম। এবার এইটারে আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে দ্যাটস ওয়াই আমি লিখতে পারবো dv dt equals r dw dt। কেমনে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আর একটা ধ্রুবক ওটা বের হয়ে আসছে, দ্যাটস ইট, সিম্পল। ওকে, আচ্ছা এবার দেখো dv dt equals to আমরা জানি dv dt equals to কি, এটা হচ্ছে কি রৈখিক ত্বরণ, সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের হার। দেন d ওমেগা dt, এটাও আমরা জানি এটা কি কৌণিক ত্বরণ আলফা। তাহলে দেখো a equals to r আলফা। ওকে, a equals to r আলফা। তাহলে রৈখিক এবং কৌণিক ত্বরণের মাঝে কিন্তু আমরা সম্পর্ক পেয়ে গেছি। এবং এটাকে যদি ভেক্টর আকারে লিখি তাহলে এভাবে লিখতে পারবো a ভেক্টর ইকুয়ালস টু r ভেক্টর ক্রস হচ্ছে আলফা ভেক্টর। ওকে ফাইন, তাহলে হোপফুলি সবাই আমরা এইগুলা বুঝতে পারছি। এগুলা ছোট ছোট টার্ম, এগুলা আমরা কাজ করছি এর আগেও, বাট এখানে জাস্ট গুছাই দিলাম কৌণিকের সরণ বেগ ত্বরণ এইগুলা সম্পর্ক কি রকম, এগুলা একক কি এবং এগুলা কিভাবে করে বেরোয়, বুঝছি তো সবাই? ক্লিয়ার? আজকে জাস্ট এরকম টুকটাক যে জিনিসগুলো বাকি আছে ওইগুলো আলোচনা করব, দুই একটা কিছু অঙ্ক আছে সেগুলো করব। এবং তোমরা অনেকে আমাকে এটা বলতেছো ভাই বইয়ের অঙ্কের সঙ্গে মিলাই দিব কিভাবে, বইয়ের আমি যা পড়াইছি এটা থেকে বইয়ের মেজরিটি অঙ্ক হয়ে যাবে, তারপরেও আমি একটা ভিডিও বানায় তোমাদেরকে দেখাবো যে কিভাবে করে আসলে বইয়ের সঙ্গে এই অঙ্ক মিলবে। যদি কোনো অঙ্ক ওটার সঙ্গে না মিলে সেই অঙ্কগুলো আমি ওখানে করে দিব, ঠিক আছে? তোমাদের কাজ হবে রেগুলার ক্লাসগুলো করে যাওয়া। এই পুরো 9টা ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এরপরে এক্সামটা যখন শেষ হবে তখন ফাইনালি তোমরা ধরতে পারবে যে জিনিসটা কিভাবে তোমাকে হেল্প করছে। ক্লিয়ার? ভেরি গুড। আর কি ভেক্টর? হোরাইরা বলছো, হ্যাঁ আর তো ভেক্টর। আর কে বলা হয় অবস্থান ভেক্টর, আর কে বলা হয় অবস্থান ভেক্টর। ওকে ফাইন, আর ডেফিনেটলি ভেক্টর। ক্লিয়ার? এই যে মালিয়া বুঝতে পারছো। আরিয়ান খান ভাইয়া এক্সাম ফ্রাইডে রাতে নিয়েন তাহলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ আমি রাতেই নিতে চাই আর কি, দেখা যাক, সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। তোমাদের এই ক্লাস যখন চলে তখন আমি আসলে এক্সট্রা কোনো কাজ আর করতে পারি না, ক্লাস নিয়ে আসলে কনসার্ন থাকি। সো আজকে ক্লাসটা শেষ হলে নিউটনের মেকানিক শেষ, এরপরে তোমাদের এই গ্রুপে আমি অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়ে দিব, পোস্ট দিয়ে দিব, যাতে করে তোমরা বুঝতে পারো এক্সামটা কিভাবে হবে, কখন হবে। এগুলো নিয়ে কারো বুঝতে কোনো সমস্যা হবে না, টেনশনের কোনো কারণ নেই। এখন জাস্ট ক্লাসটা মনোযোগ দিতে হবে, ঠিক আছে? ফাইন, ক্লিয়ার? তো আমিও বুঝতে পারছো, সবাই আমরা এই জিনিসপত্রগুলো বুঝতে পারছি। ওকে বুঝছি ভাইয়া। ওকে ফাইন, তাহলে এবার আসো আমরা এর পরের অংশটাতে আসি। তো এইখানে আমরা দুইটা টার্ম সম্পর্কে জানবো, এখানে আমরা দুইটা টার্ম সম্পর্কে জানবো। নাম্বার ওয়ান টার্ম হচ্ছে গিয়া টর্ক, নাম্বার ওয়ান যে টার্ম সেটা হচ্ছে গিয়া টর্ক। নাম্বার ওয়ান টর্ক, আচ্ছা ফাইন। আর নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে ফাইন, এই দুটো সংজ্ঞা আমরা একটু জেনে ফেলি। সেটা হচ্ছে প্রথমটার সংজ্ঞা, টর্ক ব্যাসার্ধ ভেক্টর ও বলের গুণফলকে টর্ক বলে। ওকে ফাইন, এবং এই যে গুণফল এটা হচ্ছে ক্রস গুণফল, এটাও মনে রাখতে পারো, ক্রস গুণফলকে, কারণ টর্ক একটা ভেক্টর রাশি। তো এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। এখন মনে রাখবা টর্ক আসলে কি। টর্ক বেসিক্যালি বোঝায়, টর্ক হচ্ছে কৌণিক বল। রৈখিক বলকে যেমন আমরা এফ বলি, কৌণিক বলকে আমরা বলি টর্ক। দেখো রৈখিক বল যখন কারোর উপরে অ্যাপ্লাই করি ব্যাপারটা অনেকটা এরকম। লেটস সে এটা একটা বস্তু আছে, এই বস্তুর উপরে আমরা যখন রৈখিক বল অ্যাপ্লাই করি তখন এই বস্তুতে গতির সঞ্চার হয় বা এই বস্তুর একটা ত্বরণ তৈরি হয়। ওকে, ঠিক তেমন করে
একটা বস্তু আছে, লেটস একটা মোটর আছে, ধরলাম এটা একটা মোটর। এই মোটরের যে পাখাটা আছে এইটার উপরে যখন আমরা টর্ক অ্যাপ্লাই করি, টর্ককে প্রকাশ করা হয় টাউ দ্বারা, এটা দ্বারা টর্ক প্রকাশ করা হয়। হ্যাঁ, যখন এটা যখন আমরা টর্ক অ্যাপ্লাই করি তখন এটার ভিতরে একটা কৌণিক ত্বরণ সঞ্চার হয়। কৌণিক ত্বরণ মানে হচ্ছে আলফা। ওকে, তার মানে বুঝতে পারতেছ এইখানে যেটা রৈখিক বল আর টর্ক হচ্ছে গিয়া কৌণিক বল। রৈখিক বলের কারণে রৈখিক ত্বরণ তৈরি হয়, কৌণিক বলের কারণে কৌণিক ত্বরণ তৈরি হয়। নিশ্চয়ই সবাই এই জিনিসটা বুঝতে পারছি। তার মানে আমরা টর্ককে প্রিসাইজলি এভাবে ট্রিট করতে পারি, টর্ক হচ্ছে কৌণিক বল, টর্ক হচ্ছে কৌণিক বল, টর্ক হলো কৌণিক বল। ওকে ফাইন, এখন এটাকে এভাবে করে প্রকাশ করা হয়। দেখো টর্ক, এই টর্ক ইকুয়ালস টু বেসিক্যালি মান হিসাবে আর ইন্টু এফ, মান হিসাবে হচ্ছে আর ইন্টু এফ। যদি আমি ভেক্টর হিসাবে লিখি তাহলে এভাবে লিখবো, টর্ক একটা ভেক্টর রাশি, টর্ক ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। টর্কের একক কি হবে সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছো, টর্কের একক কি হবে? টর্কের একক হবে, আমরা দেখেই বুঝতে পারতেছি, এফ এর একক হচ্ছে নিউটন আর আর এর একক হচ্ছে গিয়ে মিটার, তাহলে টর্কের একক হচ্ছে নিউটন মিটার, টর্কের একক নিউটন মিটার, এফ ইন্টু আর একক হচ্ছে গিয়ে নিউটন মিটার। এখন এটা কিরকম ব্যাপারটা, লেটস সে এরকম একটা কাঠি আছে, আমি ধরলাম এরকম একটা কাঠি আছে। হ্যাঁ, এখন এই কাঠিটা এই বিন্দুর সাপেক্ষে ঘুরতেছে, মনে করো এই কাঠিটা এই বিন্দুর সাপেক্ষে ঘুরতেছে। এখন এরকম কলম টোক্কা টুকি খেলছিল তোমরা সবাই, তো এইভাবে এই বিন্দুর সাপেক্ষে এই কলমটা ঘুরাইতে হলে এখানে একটা টোক্কা মারতে হবে না? তাহলে এটা কি এভাবে করে ঘুরবে? তাহলে খেয়াল করে দেখো, এটা এই বিন্দুর সাপেক্ষে ঘুরতেছে। এখন আমরা এই বিন্দুতে এই বরাবর একটা বল দিলাম এফ, এই বরাবর একটা বল দিলাম এফ, তাহলে এই বরাবর যদি একটা বল দেই তাহলে বুঝতে পারতেছো এখানে কিন্তু একটা ব্যাসার্ধ ভেক্টর আছে। এই বিন্দু থেকে যে বিন্দুতে আমি বল দিছি ওই বিন্দুর দিকে একটা ব্যাসার্ধ ভেক্টর কিন্তু আর, দেখতেছো এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে ব্যাসার্ধ ভেক্টর আর এরকম, এখানে আমি একটা ধাক্কা দিছি বল, তাহলে বল দিলে বুঝতেছো এটা কি তখন এইভাবে করে ঘুরতে শুরু করা উচিত, এটা তখন এভাবে করে ঘুরতে শুরু করবে। এই যে আর দূরত্বে এফ বল দিলে এটা এভাবে ঘুরতে শুরু করবে, ঘুরতে শুরু করবে মানে এখানে একটা টর্ক তৈরি হয়েছে। তাহলে এই টর্ক টি টাউ ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। ওকে ফাইন, এবং টর্কের একক হচ্ছে গিয়ে নিউটন মিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টর্কের মাত্রাটা আমরা একটু দেখে ফেলি, এটার মাত্রাটা কি হবে সেটা একটু দেখে ফেলি, এটার মাত্রা। হ্যাঁ ফাইন, তাহলে টর্কের মাত্রা আমরা বুঝতে পারতেছি, টর্কের মাত্রা ইকুয়ালস টু হবে আর এর মাত্রা ইন্টু হচ্ছে গিয়া এফ এর মাত্রা। আর এবং এফ এর মাত্রা আমরা জানি, আর এর মাত্রা কি বলো? আর এর মাত্রা হচ্ছে গিয়া এল, আর মানে তো লেন্থ দৈর্ঘ্য, এটা মাত্রা এল। আর বলের মাত্রা আমরা আগেই নির্ণয় করছিলাম, এম এল টি ইনভার্স, এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে বলের মাত্রা। তাহলে এদেরকে গুণ করলে টর্কের মাত্রা আসবে এম এল স্কয়ার টি ইনভার্স 2, এম এল স্কয়ার টি ইনভার্স 2। এইটা হচ্ছে কি আমাদের টর্কের মাত্রা। ওকে, হোপফুলি সবাই এটা আমরা বুঝা ফেলছি। তো টর্কের টার্মটাও আমরা সবাই শিখে ফেলছি। ক্লিয়ার গেল এটা? ফাইন, এবার হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সংজ্ঞা একই রকম, যে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের, রৈখিক ভরবেগের, ভরবেগের ক্রস গুণফল, ক্রস গুণফলকে, গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়, কৌণিক ভরবেগ। সুন্দর সুন্দর অঙ্ক কিন্তু আমরা সামনে করব একটু পরে গিয়ে। হ্যাঁ, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো। আজকে হচ্ছে ক্লিনজিং, আজকে হচ্ছে যেসব টুকটাক জিনিসপত্র এদিক ওদিকে আছে ওইসব জিনিসপত্র আমরা দেখতেছি। ঠিক আছে ফাইন, তাহলে এই কৌণিক ভরবেগকে প্রকাশ করে এল দ্বারা, কৌণিক ভরবেগকে প্রকাশ করে হচ্ছে গিয়া এল দ্বারা, এই এল দ্বারা বোঝায় কৌণিক ভরবেগ। আর কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু পি, কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু আর ইন্টু পি। পি হচ্ছে রৈখিক ভরবেগ, এটা আমরা সবাই জানি তাই না? এই এল হচ্ছে গিয়া কৌণিক ভরবেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, আর এই আর হচ্ছে গিয়ে রৈখিক ভরবেগ, আর হচ্ছে রৈখিক ভরবেগ।
তাহলে দেখো রৈখিক ভরবেগের সঙ্গে আর গুণ করলে আমরা কৌণিক ভরবেগ পাই। ওকে ফাইন, এটাকে এভাবে করেও লেখা যাবে যে এল ভেক্টর আকারে লিখলে আর ক্রস পি, এল ইকুয়ালস টু আর ক্রস পি। এখন একক কি হবে? একক দেখেই বুঝতেছ, একক দেখেই বোঝা যাবে, সেটা হচ্ছে ভরবেগের একক কি? কেজি, কেজি মিটার পার সেকেন্ড, তার সঙ্গে আবার মিটার গুণ হচ্ছে, দ্যাট মিন্স হবে হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ভরবেগের একক কি ছিল? রৈখিক, কেজি মিটার পার সেকেন্ড। আমরা জানি পি এর একক হচ্ছে গিয়া কেজি ভর বেগ, এইটা এর সঙ্গে আবার আর গুণ হচ্ছে, মানে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, এটা আরেকটা একক আছে অর, আরেকটা একক হচ্ছে গিয়া আমরা ভরবেগের একটা একক জানতাম নিউটন সেকেন্ড। হ্যাঁ, নিউটন সেকেন্ড, তার সঙ্গে আবার এম গুণ হচ্ছে নিউটন মিটার সেকেন্ড। ওকে, এবং নিউটন এবং মিটারকে বলা হয় জুল, দ্যাটস ওয়াই এটাকে আরেকটা একক হচ্ছে জুল সেকেন্ড, আরেকটা একক হচ্ছে কৌণিক ভরবেগের জুল সেকেন্ড। দেখো নিউটন ইন্টু মিটার মানে বল ইন্টু সরণ মানে হচ্ছে গিয়া কাজ, দ্যাটস ওয়াই জুল সেকেন্ড, এটাও হয়। ওকে, এই সবথেকে প্রচলিত একক হচ্ছে গিয়া প্রথমটা, এই তিনটা যে কোনো একটা হইতে পারে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, নিউটন মিটার সেকেন্ড অথবা জুল সেকেন্ড। ওকে, তো এগুলো যে কোনো একটা ইউজ করলেই কৌণিক ভরবেগের একক হবে। ওকে আচ্ছা ফাইন, এবং দেখো এখান থেকে এই সূত্রটাকে আরেকটু এইভাবে করেও লেখা যেতে পারে। কিভাবে? দেখো এল ইকুয়ালস টু আর মান হিসাবে পি ইকুয়ালস টু আমরা কি জানি? এমভি ভরবেগ, তাই না? দ্যাট মিন্স এল ইকুয়ালস টু এভাবেও আমরা লিখতে পারবো এম ইন্টু, এম তো একটা স্কেলার রাশি, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারবো, দেখো যে এটাকে এভাবে লেখা যায় এম ভি আর। ওকে, এম ভি আর বা যেভাবে আছে ওভাবেই থাকবে, একই তো কথা, তাই না? তো এভাবে করে এটাকে আমরা লিখতে পারবো, বা এটাকে আরেকটু গুছায় ভেক্টর আকারে লিখলে এভাবে লিখতে পারবো। দেখো এমটাকে সামনে এনে লিখলাম, এম তো স্কেলার রাশি। ওকে, এমটা সামনে এনে লিখলাম আর ক্রস ভি, আর ক্রস ভি, আর ক্রস ভি। খেয়াল করে দেখো এমটা স্কেলার রাশি সামনে লিখছি, আর একটা ভেক্টর ভি একটা ভেক্টর, মানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর দ্বারা, ব্যাসার্ধ ভেক্টর দ্বারা যদি আমরা হচ্ছে গিয়া বেগ ভেক্টরকে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা হচ্ছে গিয়া কৌণিক ভরবেগ পেয়ে যেতে পারি। ওকে আচ্ছা ফাইন, ফাইন। এবার দেখো এইখান থেকে সুন্দর কতগুলা ফর্মুলা বেরোয় আসতে পারে, এখান থেকে কতগুলা সুন্দর ফর্মুলা বেরোয় আসতে পারে। দেখো এখান থেকে আরেকটা ফর্মুলা আমি বের করে আনাই, তাই না? আচ্ছা এটা পরে করি, এতটুকু সবাই আমরা বুঝতে পারছি, এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। চলো এটার মাত্রা বের করি, এটার আমরা মাত্রা বের করি। তো মাত্রা বের করা কোয়াইট সিম্পল, দেখতেই পাচ্ছো এল এর মাত্রা যখন আমরা বের করব, কার কার মাত্রা লাগবে? আর এর মাত্রা, আর এর মাত্রা আমরা জানি এল, দেন এম এর মাত্রা, এম এর মাত্রা আমরা জানি এম বড় এম, আর ভি এর মাত্রা সেটা হচ্ছে এল পার টাইম, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা যদি পুরো মাত্রাটা বের করি, তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স অন, এটা হবে হচ্ছে গিয়ে আমাদের কৌণিক ভরবেগের মাত্রা। হোপফুলি সবাই এতটুকু আমরা বুঝতে পারছি, ডেফিনেটলি সবাই এতটুকু টার্ম আমরা বুঝে ফেলা উচিত। আচ্ছা, তো আমি ইকবাল খান বলবো ভাইয়া ম্যাথ করাবো, বাট এইগুলোও তো অংশ, এটুকু তো পড়াইতে হবে, তাই না? আমি তো সবসময় ম্যাথই করাই, তো একটু পড়ানোর পরে ম্যাথই করাবো। আজকে ক্লাসে আর কি করাবো? ম্যাথই তো করবো, কিছুক্ষণ পর দিয়ে ম্যাথ করবো। তো টুকটাক যে টপিকগুলো আছে ওই টপিকগুলোর একটু সম্পর্কটা দেখাই নিচ্ছি, এরপরে ম্যাথে চলে যাবো। এগুলো দরকার, আমি যেমনে পড়াইতেছি এমনে পড়ো, এমনিই পড়তে হবে আর কি। হ্যাঁ, এই কনফিডেন্সটাও তোমার আমার উপরে রাখতে হবে। যেমন তোমরা সবাই পড়ালেখা নিয়ে অনেক সিরিয়াস না? ভালো করতে হবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, পরবর্তীতে ভালো রেজাল্ট করতে হবে, এটার জন্য তোমরা সবাই সিরিয়াস। তো আমিও তো সেম সিরিয়াস, আমার এই সিরিয়াসনেসটা তো তোমাদের মতো কলেজ লাইফে আমারও অনেক ছিল। যখন আমি তোমাদের মতো কলেজে পড়তাম, আমি নর্দার্ন কলেজে পড়তাম, তো আমাদের সাপ্তাহিকভাবে কুইজ পরীক্ষা হইতো। তো আমি আসলে ওই টিচারের পড়াটাই পড়তাম বা তাদেরকেই ফলো করতাম, যার পড়াটা পড়ে গেলে আমার কুইজটা ভালো হইতো, আমার পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাইতো, এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ যেটা সেইটা, ঠিক আছে? সো সেটার জন্য আমি তোমাদেরকে বলতেছি যে এই যে আমি যে পড়াচ্ছি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এভাবে করে পড়ো, সেক্ষেত্রে ভালো হবে। দুই একটা কোশ্চেন আমি দেখছি
দেখো এত ডেডিকেশন নিয়ে কে করবে? লেটস সে এই যে আমাদের ইসাক স্যারের বই, এটা আমি দুইটা বই ফলো করি, ইসাক স্যার তপন স্যার দুইটাই আছে এখানে। সো এই বইয়ের আমি লাস্টে যা দেখাবো, তোমরা অনুশীলনের অঙ্কগুলো করবা, লাস্টে যা আমি আবার অনুশীলনের অঙ্কগুলো দেখবো, দেখার পরে যদি দেখি কয়েকটা অঙ্ক করাই দিতে হবে, ওইটা আলাদা করে করায়া তোমাদেরকে আমি রেকর্ডেড আকারে এখানে দিয়ে দিব, যদি দরকার হয় সেটা এটা করব। পাশাপাশি যখন অনেকগুলো চ্যাপ্টার শেষ হবে, এরপরে যায় আমরা কিছু সিকিউ এমসিকিউ দেখাই দিব, কিছু সিকিউ এমসিকিউ তখন যায় দেখাই দিব। বাট এখন দেখাইতে গেলে জিনিসটা ওইভাবে করে ফিজিবল হবে না। সেই এই যে এক্সট্রা সার্ভিসগুলো এগুলো সব পাবা, বাট তোমাদের যে কাজটা করতে হবে আমার উপরে বিশ্বাসটা রেখে রেগুলার ক্লাস করে যেতে হবে। ফাইনালি গিয়ে তুমি ওই ফলাফলটা ইনশাল্লাহ পাবা, তোমাদের জন্য সব কিছু করবো ইনশাল্লাহ। ফাইন, ওকে। সৌরভ কুণ্ড বলছো ভাইয়া ক্যাটের স্টাইলটা সেই, হ্যাঁ এটা ক্যাট না, বিয়ার, টেডি বিয়ার, তাই না? আচ্ছা, আরিয়ান খান বলছো ভাইয়া আমার এনডিসির ফ্রেন্ডেরকে দেখি টর্কের ম্যাথ করছে সিসা দিয়া, ওই কনসেপ্ট গুলো করাবেন তো? হ্যাঁ একটু পরে করাবো। টর্কের ম্যাথ করছে মানে কি ম্যাথ করছে? ওকে ফাইন। দেখো তো এগুলো আমরা দেখলাম, আমি সবগুলো সম্পর্ক একটু দেখতেছি, দেখাচ্ছি, এরপরে আমরা অঙ্কে চলে যাবো। কথা এই জিনিসগুলো না দেখাইলে তোমরা অনেকেই বুঝতো না আর কি, দ্যাটস ওয়াই। তারপরে চলো আর দুটো জিনিস আমরা একটু দেখি, তারপরেই আমরা হচ্ছে গিয়ে ধীরে ধীরে অঙ্কের মধ্যে চলে আসতে পারবো, ঠিক আছে? ফাইন, এই সবগুলো একটু কৌণিকের সূত্র দেখা, তারপর হচ্ছে গিয়ে আমরা অঙ্কে যেতে চাই। আচ্ছা, তাহলে এবার আসো আমরা রৈখিক কৌণিকের মাঝে একটা সম্পর্ক স্থাপন করি। রৈখিক এবং কৌণিক, রৈখিক ও কৌণিকের মাঝে সম্পর্ক, রৈখিক এবং কৌণিকের মাঝে সম্পর্ক, এইগুলা ইউজ করে আমরা যে কোনো ফর্মুলা রৈখিক কৌণিকের জন্য ইউজ করতে পারবো। মনে রাখবা রৈখিকের সকল সূত্র কৌণিকে অ্যাপ্লিকেবল, রৈখিকের সকল সূত্র কৌণিকে অ্যাপ্লিকেবল, রৈখিকের সকল সূত্র কৌণিকে অ্যাপ্লিকেবল, জাস্ট করসপন্ডিং টার্মগুলো বসাইতে হবে। তাহলে চলো রৈখিক কৌণিকের মাঝে যে টার্মগুলো করসপন্ডিং, একে অপরের ইকুইভ্যালেন্ট, সেইগুলো আমরা একটু লিস্ট আউট করে ফেলি, সেইগুলো আমরা লিস্ট আউট করে ফেলি। চলো মনে রাখবা যে রৈখিকের সরণ কৌণিকের জন্য সেটা হচ্ছে থিটা, হ্যাঁ রৈখিকের সরণ যেটা এস, কৌণিকের জন্য সেটা হচ্ছে থিটা। রৈখিকের বেগ ভি, কৌণিকের জন্য সেটা হচ্ছে ওমেগা। রৈখিকের ত্বরণ এ, কৌণিকের জন্য সেটা আলফা। রৈখিকের ভর এম। কৌণিকে কৌণিক ভর বলতে বোঝায় জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আই কিন্তু কৌণিক ভরবেগ, হ্যাঁ মানে বুঝতেছো, সরি কৌণিক রৈখিকের যেটা ভর কৌণিকে সেটাকে বলা হয় জড়তার ভ্রামক। ওকে ফাইন। তারপর রৈখিকে যেটা হচ্ছে গিয়া ভরবেগ পি, কৌণিকে ভরবেগকে আমরা বলি হচ্ছে এল। দেন আমরা রৈখিকে যেটাকে বলি হচ্ছে গিয়া ফোর্স, কৌণিকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়া টর্ক। ওকে, তাহলে রৈখিক কৌণিকের যে কোনো সূত্রে আমরা রৈখিকের ক্ষেত্রে যখন এই সেট অফ ডাটা ইউজ করি, কৌণিকের ক্ষেত্রে জাস্ট ওই সূত্রগুলোতে এগুলা বসাই দিলেই ফর্মুলাগুলো চলে আসবে। তাহলে চলো আমরা কিছু সূত্র একটু দেখে ফেলি কিভাবে করে এটা আসলো। হ্যাঁ, যেমন দেখো রৈখিকের ক্ষেত্রে আমরা এই সূত্রটা সবাই জানি, রৈখিক ভরবেগ P ইকুয়ালস টু mv, রৈখিক ভরবেগ P ইকুয়ালস টু mv। হ্যাঁ, এভাবে করে আমরা লিখি P একটা ভেক্টর, V একটা ভেক্টর। তাহলে কৌণিক ভরবেগ L, দেখো রৈখিক ভরবেগ কৌণিক ভরবেগ, এম এর জায়গা বসবে আই, জড়তার ভ্রামক, কৌণিকের ক্ষেত্রে এম এর জায়গায় আই বসবে, আর ভি এর জায়গায় বসবে ওমেগা, কৌণিক বেগ। তাহলে দেখো আমরা কিন্তু রৈখিক ভরবেগের সূত্রের মতো করে কৌণিক ভরবেগের সূত্র পাইছি, এল ইকুয়ালস টু আই ওমেগা। ওকে, এভাবে করেই লেটস সে আমরা জানি রৈখিক বল এফ ইকুয়ালস টু এম এ, রৈখিক বল এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এভাবে করে কৌণিকের ক্ষেত্রে এফ এর জায়গায় এখানে বসবে টর্ক, আর এখানে তো এম আছে, আর এর এখানে বসবে, সরি এখানে তো এম আছে, এম এর এখানে বসবে হচ্ছে জড়তার ভ্রামক আই, আর এর এখানে বসবে কৌণিক ত্বরণ আলফা। ওকে, দ্যাট মিনস টর্ক ইকুয়ালস টু আই আলফা। ওকে, টর্ক ইকুয়ালস টু
আই আলফা। তখন আমরা বুঝতে পারতেছি রৈখিক কৌণিকের সকল সূত্রই কিন্তু আমরা এখান থেকে ধীরে ধীরে ডিরাইভ করে ফেলতে পারবো, তাই না? যেমন আমরা এরকম একটা সূত্র দেখে আসছি যে v ইকুয়ালস টু ভি নট প্লাস এটি। তাহলে কৌণিকের ক্ষেত্রে সূত্র হবে ভি এর জায়গায় বসে যাবে হচ্ছে শেষ বেগ ওমেগা কৌণিক বেগ, আর আদি কৌণিক বেগ ওমেগা নট, এর জায়গায় আলফা আর টি এর জায়গায় তো টি, সময়ের তো আর কৌণিক রৈখিক নাই। তাহলে দেখো এই যে সূত্র একটা পেয়ে গেছি। এভাবে করে আমরা যদি এটা লিখতে যাই, লেটস সে ওই যে ভি স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার প্লাস টোয়াইস এ এস, এটাকে কৌণিকের ফর্ম হবে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু ওমেগা নট স্কয়ার প্লাস টোয়াইস আলফা থিটা। সরণের জায়গায় থিটা আর কোণের জায়গায় ত্বরণের জায়গায় হচ্ছে কি আলফা। তো সবগুলো সূত্র আমি একটু জাস্ট লিখে রাখতেছি। যেমন আমাদের এটা জানা আছে যে এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার। ওকে, তাহলে এটা কৌণিকের ক্ষেত্রে সূত্রটা হবে এস এর জায়গায় বসবে থিটা, ভি নট মানে ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। তাহলে দেখো আমরা রৈখিক কৌণিকের মাঝে সকল সম্পর্ক কিন্তু পেয়ে গেছি। জাস্ট এই করসপন্ডিং টার্মগুলো বসাই দিলে সূত্রগুলো চলে আসবে, এতটুকু ইনাফ। এর থেকে বেশি আসলে এখানে থিওরির দরকার নাই। এবার আমরা অঙ্কের ভিতরে যাব। এবার আমরা এক এক করে র্যান্ডমলি ধূপধাপ অঙ্ক করতে থাকবো, ঠিক আছে? যে কটা সূত্র তোমাদেরকে জানানোর দরকার ছিল রৈখিক কৌণিকের, সেগুলো আমি সব জানাই ফেলতে পারছি। চক্রগতি ভেদকে আমরা জানলাম, এদের সংজ্ঞা জানছি, টর্ক এবং কৌণিক ভরবেগের সংজ্ঞা জানছি, এবং এরপরে আমরা হচ্ছে এদের সম্পর্ক জানছি। এবার আমরা অঙ্কের ভিতরে যাব, ঠিক আছে? অনেক ইজি, এগুলো আমরা সবাই পারি, বুঝছি ভাই, ভেরি গুড। এগুলো অনেকে এনজয় করতেছিলাম না, আচ্ছা আমিও এনজয় করতেছিলাম না, জাস্ট তোমাদের ইনফরমেশন ডেলিভার করা লাগতো, এটা করছি। এবার আসো আমরা এবার অঙ্ক করব, ঠিক আছে? এক এক করে আমরা এবার অঙ্কে চলে যাব। ওকে, তাহলে প্রথম অঙ্ক হচ্ছে গিয়ে 5 কেজি ভরের বস্তুর চক্রগতির ব্যাসার্ধ 0.2 মিটার এবং এর কৌণিক ত্বরণ 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হলে টর্কের মান নির্ণয় করো। টর্কের মান নির্ণয় করো। এই অঙ্কটা হচ্ছে গিয়া তোমাদের বইয়ে একদম কৌণিকের ক্ষেত্রে ক্লিশে আকারে আছে। এই অঙ্কটা একদম কৌণিকের ক্ষেত্রে ক্লিশে আকারে আছে, মানে অনেকবার এই অঙ্কটা আছে। ওকে, ফাইন। তাহলে চলো, আমাদের লাগবে টর্কের মান। টর্ক নির্ণয় করতে বলছে। তাহলে টর্ক ইকুয়ালস টু আমরা কি জানি? টর্ক ইকুয়ালস টু আমাদের জানা আছে যে আই আলফা, ওই যে এফ ইকুয়ালস টু এম এ। টর্ক ইকুয়ালস টু এম এর জায়গায় আই আর এর জায়গায় আলফা। তাহলে দেখো, টর্কের ভ্যালু বের করতে হলে আমাদের দুইটা ইনফরমেশন জানতে লাগবে। একটা হচ্ছে তার জড়তার ভ্রামক, আর একটা হচ্ছে তার কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ, কৌণিক ত্বরণ বলা আছে। তাহলে জড়তার ভ্রামক লাগবে। তো কিছুক্ষণ আগেই আমরা এই সূত্রটা দেখছিলাম যে চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়ালস টু √i/m। তাহলে এখান থেকে আমরা জড়তার ভ্রামক i ইকুয়ালস টু লিখতে পারবো mk স্কয়ার। তাহলে আমরা জড়তার ভ্রামক বের করার এই সূত্রটা সবাই জানি যে বস্তুর ভরের সঙ্গে চক্রগতির ব্যাসার্ধের বর্গ যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব জড়তার ভ্রামক। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো যে এখানে বস্তুর ভর কত বলছে? বস্তুর ভর বলে দিচ্ছে 5 কেজি, আর চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 0.2, এইটার স্কয়ার। তাহলে কিন্তু আমি জড়তার ভ্রামক পেয়ে গেলাম, তাই না? আমরা এখান থেকে জড়তার ভ্রামকের যে মানটা সেটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা, তাহলে এটা এখানে বসে দিলে অঙ্ক শেষ। তাহলে টর্ক ইকুয়ালস টু হবে হচ্ছে 5.2 হোল স্কয়ার, এবং আলফার মান বলা আছে অঙ্কে 4। তাহলে এখান থেকে আমরা টর্কের ভ্যালু বের করতে পারবো। এই অঙ্কটা বইয়ে অনেকবার আছে। আচ্ছা, তাহলে টর্কের ভ্যালু আসবে হচ্ছে 4/5 নিউটন মিটার।
বা 0.8 নিউটন মিটার, 0.8 নিউটন মিটার, এটাই আনসার। হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? এটা ডেফিনেটলি সবার বুঝে ফেলা উচিত। আচ্ছা, গেল এটা, বুঝছি ভাই, এটা পারবো না এমন কেউ নেই। এরপরটা নির্ণয় করো। আচ্ছা, সবাই নিশ্চয়ই স্টেটমেন্টটা দেখতে পারতেছো? ওকে, ফাইন। তাহলে স্টেটমেন্টটা আমরা একটু পড়ে ফেলি। এখানে যেটা বলছে, মূল বিন্দুর সাপেক্ষে ঘূর্ণনশীল বস্তুতে এত বিন্দুতে প্রযুক্ত বল এক্স ওয়াই, প্রযুক্ত বলের এক্স ওয়াই জেড অক্ষ বরাবর উপাংশ যথাক্রমে 3, 4 ও -2 নিউটন হলে টর্ক নির্ণয় করো। আমাদেরকে টর্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন দেখো, আমরা এটা জানি, আমরা এটা যে জানি সবাই, যে টর্ক ইকুয়ালস টু ব্যাসার্ধ ভেক্টর ক্রস বল ভেক্টর। তার মানে আমরা বুঝতেছি টর্ক নির্ণয় করতে হলে আমাদের দুইটা ইনফরমেশন লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে গিয়া ওইটার ব্যাসার্ধ কত, এটা লাগবে, ব্যাসার্ধটাকে একটা ভেক্টর আকারে লাগবে, পাশাপাশি হচ্ছে গিয়ে বলটাকে একটা ভেক্টর আকারে লাগবে। তাহলে আমরা এই দুইটাকে বের করে ফেলি। তো এখানে কেসটা আসলে কি হয়েছে? এখানে কেসটা হয়েছে, এইটা মনে করো একটা স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইটা জেড অক্ষ। ওকে, এখন একটা বিন্দু আছে পার্টিকুলার, এটা একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক 2, 4, 5। একটা বস্তু আছে, যেই বস্তুটা এই মূল বিন্দু আর এই বিন্দুর মাঝে অবস্থান করতেছে। মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা সবাই জানি 0, 0, 0। ওকে, এখন এই বস্তুতে আমরা একটা বল দিছি, যেই বলটা দিছি সেই বলটা লেটসে এই দিক বরাবর দিছি, এই দিক বরাবর, যেটা হচ্ছে এফ বল। হ্যাঁ, তাহলে এই যে দেখো, এই যে আর ভেক্টর আছে, আর ভেক্টরে আমরা এফ বরাবর এই যে বল দিলাম, তাহলে এখানে একটা টর্ক তৈরি হয়েছে, তাই না? তাহলে আমাদের আর এবং এফ লাগবে। তাহলে দেখো, আর বের করা কোয়াইট সিম্পল। মূল বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী অবস্থান ভেক্টর আর বের করার নিয়ম কি? গতিবিদ্যা আমি দেখায় রাখছি, ভেক্টর আমি দেখায় রাখছিলাম, তাও বলতেছি এই বিন্দু থেকে এই বিন্দুতে বিয়োগ করতে হবে, তাহলে আর বের হয়ে যাবে। দ্যাট মিনস 2 - 0 i ক্যাপ প্লাস 4 - 0 j ক্যাপ প্লাস 5 - 0 k ক্যাপ। হোপফুলি সবাই এটা বুঝছো। এই বিন্দু থেকে এই বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বের করার নিয়ম, যে বিন্দুতে গেছে ওই বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করে দিতে হয়, i j ক্যাপ k ক্যাপ বসাই দিতে হয়। তাহলে দেখো আমরা আর পেয়ে গেছি, আর ইকুয়ালস টু হচ্ছে 2 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। তাহলে দেখো আমরা আর ভেক্টরটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, ফাইন। এবার এফ ভেক্টর লাগবে। এফ ভেক্টরকে তো এভাবে করে প্রকাশ করা হয়, দেখো, এফ ভেক্টর এক্স অক্ষ বরাবর অংশ ইনটু আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর অংশ ইনটু জে ক্যাপ,
জেড অক্ষ বরাবর অংশ ইনটু কে ক্যাপ। দেখো এই অংশগুলো কিন্তু বলে দিচ্ছে, এইখানে দেখতেছো এইটা হচ্ছে এফ এক্স, এক্স অক্ষ বরাবর অংশ, এটা হচ্ছে এফ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর অংশ, এটা হচ্ছে এফ জেড, জেড অক্ষ বরাবর অংশ। ওকে, সো অংশগুলো বলা আছে, তার মানে হচ্ছে কি আমাদের কাছে এফ ভেক্টরটা আছে। তাহলে এফ ভেক্টর ইকুয়ালস টু হবে এফ এক্স, এটার ভ্যালু কত বলছে 3, মানে 3i ক্যাপ, তারপরটা হচ্ছে 4 মানে প্লাস 4j ক্যাপ, তারপরটা হচ্ছে -2 কে ক্যাপ। তাহলে এটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরে ফেলছো। তাহলে দেখো আর এবং এফ আমরা বুঝে ফেলছি, আর এবং এফ বুঝে ফেলছি। তাহলে এদের ক্রস গুণফল নিতে হবে, এখানে এদের ক্রস গুণফল নিতে হবে। তাহলে ক্রস গুণফল নেওয়া কোয়াইট ইজি। তাহলে দেখো টর্ক ইকুয়ালস টু, ক্রস গুণফল নির্ণয় করার সূত্র কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। প্রথমে আর বসবে, আর ইকুয়ালস টু 2 4 5, এরপর এফ বসবে, এফ ইকুয়ালস টু 3 4 -2, 3 4 -2। এবার এটাকে যদি আমরা ক্রস গুণ করে ফেলি তাহলেই কিন্তু আমরা টর্কটা পেয়ে যাব। ক্রস গুণ করার ওয়েটা আমরা জানি, আমি করে দিচ্ছি। দেখো করলে এখান থেকে আসবে -8 -20 সূত্রের -j, দেন যে করলে -4 -15, তারপর হচ্ছে প্লাস কে, কে এর সঙ্গে হচ্ছে 8 -12, ফাইন। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে -28i ক্যাপ, এখান থেকে প্লাস 19j ক্যাপ, আর এখান থেকে -4k ক্যাপ। ফাইন, তাহলে এইটাই আমাদের টর্কের মান। আমার যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এটাই হচ্ছে গিয়া টর্কের মান। তাহলে নিশ্চয়ই এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। ক্লিয়ার? বুঝছি, ভেরি গুড। আচ্ছা, গেল এটা, পারছি সবাই, না বোঝার কোনো কারণই নেই, একদম সোজা সোজা অঙ্ক। কৌণিকের অঙ্ক প্রত্যেকটাই আসলে সোজা সোজা। ওকে ফাইন, এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 5 কেজি ভরের একটি নিরেট গোলকের 5 কেজি ভরের একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 2 মিটার। গোলকটি অক্ষের সাপেক্ষে মিনিটে 50 বার ঘুরলে এর কৌণিক ভরবেগ নির্ণয় করো। এর কৌণিক ভরবেগ নির্ণয় করো। এর কৌণিক ভরবেগ নির্ণয় করো। সোজা টাইপের অঙ্ক। ওকে ফাইন, দেখো আচ্ছা, তাহলে কৌণিক ভরবেগের সূত্র আমরা জানি। কৌণিক ভরবেগের সূত্র আমরা জানি যে L ইকুয়ালস টু আই ওমেগা। L ইকুয়ালস টু আই ওমেগা। কৌণিক ভরবেগের মান নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স আমরা বুঝতেছি এখানে আমাদের দুইটা টার্ম বের করতে হবে। সেটা হচ্ছে একটা জড়তার ভ্রামক, আর একটা হচ্ছে গিয়ে আমাদের কৌণিক ভরবেগ, কৌণিক বেগ। এখন এই দুটো যখন বের করব তখন প্রথমে জড়তার ভ্রামক বের করা আমাদের জন্য কোয়াইট ইজি। জড়তার ভ্রামক বের করা এখান থেকে কোয়াইট ইজি। কিভাবে? কারণ আমরা জানি নিরেট গোলক যদি হয়, নিরেট গোলক বলছে, খেয়াল করে দেখো এখানে বলা আছে নিরেট গোলক। নিরেট গোলকের জড়তার ভ্রামক হচ্ছে 2/5 m/2। এটা আমরা জানি, নিরেট গোলকের জড়তার ভ্রামক 2/5 m/2। আচ্ছা, এবং কৌণিক বেগ বের করার একটা সূত্র আছে। এই সূত্রটা আমরা গতিবিদ্যায় আমি আর্কাইভ ক্লাসে রাখছিলাম, পাশাপাশি এখানে একটু বলে রাখতেছি। সেটা হচ্ছে 2πn/t। কৌণিক বেগ বের করা এটা একটা সূত্র। কারণ আমরা জানি 2πn দ্বারা আমরা পাই থিটা। দ্যাট মিন্স এই যে θ/t।
টোয়াইস পাই এন, মানে এন পাক যদি খায় তাহলে কত কোণ ঘুরে, এটা তো সবাই জানো। যদি একটা বস্তু এক পাক খায় তাহলে 2 পাই রেডিয়ান কোণ ঘুরে, এন পাক খাইলে মোট এত এত কোণ ঘুরে, দ্যাটস ওয়াই কোণ বাই সময়। ওকে ফাইন, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কত পাক ঘুরে আর এটা হচ্ছে কতটুকু সময়। তাহলে আমরা এই সূত্রগুলো এখানে ইউজ করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, জড়তার ভাবক সেটা হচ্ছে 2/5 m r স্কয়ার, ওমেগা ইকুয়ালস টু 2 পাই n/t। ঠিক আছে ফাইন, এবার জাস্ট যেটা বসাবো আনসার মিলবে। তাহলে দেখো 2/5 m এর ভ্যালু আমাদের বলে দিছে, m এর ভ্যালু হচ্ছে 5 কেজি, আর r এর ভ্যালু বলা আছে ব্যাসার্ধ 2 মিটার, দ্যাট মিন্স 2 এর স্কয়ার ইনটু 2 পাই কত পাক খায় বলে দিচ্ছে 50 পাক খায়, 50 পাক খায়, তাহলে এখানে 50 কতটুকু সময়ে এটাও বলে দিচ্ছে 1 মিনিটে, 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা ডেটা বসাই দেই তাহলে এইখান থেকে কিন্তু আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। এই আনসার সবাই বের করতে পারবো, আমি সকল ডেটা এখানে বসাই দিছি। ক্লিয়ার? এগুলো তো না বোঝার কোনো কারণই নেই, কৌণিকের যতগুলো অঙ্ক আমরা বইয়ে দেখবো প্রত্যেকটা অঙ্কই বেশ সহজ সহজ অঙ্ক হবে। ওকে ক্লিয়ার, বুঝছি বুঝছি, ভেরি গুড। এবার আসো নিউটনের যে সূত্রগুলো আছে এটা কৌণিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নিউটনের সূত্র কৌণিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এখন দেখব কৌণিক বলের ক্ষেত্রে নিউটনের সূত্র, কৌণিকের ক্ষেত্রে নিউটনের সূত্র, নিউটনের সূত্র, কৌণিকের ক্ষেত্রেও নিউটনের সকল সূত্র অ্যাপ্লিকেবল হবে। সেই সূত্রগুলার ফর্মটা কি হবে এটা আমরা জানি, ইন ডিটেইলস আমরা পড়ছি, সো দ্যাটস ওয়াই এখানে জাস্ট আমি একবার করে এটা মনে করাই দিচ্ছি, তারপর আমরা এটার অঙ্ক করব। দেখো ফাইন, প্রথম সূত্র জাস্ট রৈখিকেরটা মনে রাখবা, তাইলে দেখবা কৌণিকে একই জিনিস। রৈখিকে কি ছিল? কোন বস্তুর উপরে বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। আর কৌণিকের ক্ষেত্রে এই সূত্রটা হবে কোন বস্তুর উপরে বাহ্যিক টর্ক শূন্য হলে, এবার লিখে দিচ্ছি, কোন বস্তুর উপর বাহ্যিক টর্ক শূন্য হলে, ওইখানে ছিল বল শূন্য হলে, আর এখানে কৌণিকের ক্ষেত্রে টর্ক শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির ও ঘূর্ণনশীল বস্তু, ওখানে ছিল গতিশীল বস্তু, আর এখানে হবে ঘূর্ণনশীল বস্তু, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকতো, এখানে হবে ঘূর্ণনশীল বস্তু সমকৌণিক বেগে গতিশীল থাকবে, সমকৌণিক বেগে, মানে কৌণিক বেগ চেঞ্জ হবে না, সমকৌণিক বেগে ঘূর্ণনশীল থাকবে। সেটা বুঝতে পারছো, ও যত কৌণিক বেগে ঘুরতেছিল ওই কৌণিক বেগেই থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না, জিরো, স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে ওই কৌণিক বেগে ঘুরতে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র আমরা কি পড়ছিলাম, যে বস্তুর উপরে প্রযুক্ত বল বস্তুর ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক, বল যেদিকে কাজ করে ভরবেগও সেদিকে কাজ করে। এইখানে যেটা হবে বস্তুর উপরে প্রযুক্ত টর্ক বস্তুর কৌণিক ভরবেগ পরিবর্তনের সমানুপাতিক, এবং টর্ক যেদিকে কাজ করে কৌণিক ভরবেগের পরিবর্তনে সেদিকে হয়। আমি লিখে দিচ্ছি, বস্তুর উপর প্রযুক্ত টর্ক, বস্তুর উপর প্রযুক্ত টর্ক এর কৌণিক ভরবেগ পরিবর্তনের সমানুপাতিক, কৌণিক ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক। পরের লাইন আর লিখলাম না, ওটা তোমরা জানো যে টর্ক যেদিকে কাজ করে বস্তুর উপর প্রযুক্ত ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এখান থেকে এই সূত্রটা আসছে যে বস্তুর উপর প্রযুক্ত টর্ক কৌণিক ভরবেগকে আমরা এল বলি, কৌণিক ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক। নিশ্চয়ই বুঝতে পারতেছো, তাহলে টর্ক হচ্ছে কৌণিক ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক। এইখান থেকে আমরা সূত্র পেয়ে যাই, এখান থেকে সূত্রটা আসে আসলে বেসিক্যালি আই আলফা, এই সূত্রটা এখান থেকেই আসছে, সেটা তো আমরা জানি।
ফাইন। 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্রে বলা আছে ওই যে আমরা জানি যে প্রত্যেকটা ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, আর এখানে সেটা হবে হচ্ছে গিয়া প্রত্যেকটা টর্কের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। টর্কের সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো বুঝতেই পারতেছে এই সূত্রগুলা প্রত্যেকটাই আগের মতোই, এই প্রত্যেকটা সূত্রই বেসিক্যালি আগের মতোই। ওকে, আচ্ছা এরপর আসো, জাস্ট এটা লিখে রাখলাম, বইয়ে আছে তো, তোমরা যখন পড়তে যাবো তখন দেখবা, এই জন্য এটা আমি লিখে রাখতেছি। ফাইন। এরপর মনে রাখবা রৈখিক ভরবেগের মতো কৌণিক ভরবেগও কিন্তু সংরক্ষিত থাকে। ওকে, তো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়ে আমরা এখন একটা অঙ্ক করব। এখানে বলা আছে পৃথিবীর ভর ঠিক রেখে ব্যাসার্ধ অর্ধেক করা হলে দিনের দৈর্ঘ্য কত হবে? অর্ধেক করা হলে দিনে কত ঘন্টা হবে? এই কোশ্চেনটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, দেখি তো এটার আনসার করো তো, দেখি তো এটার আনসার কে করতে পারো, এটা একটু আনসার করো। ফাইন, ওকে ফাইন, তাহলে এটা আমরা করতে পারবো। আমরা এখন এটা একটু সলভ করি, চলো। দেখো সেটা হচ্ছে এইটা বেসিক্যালি আমরা করব কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা ওকে, সো এটা কি রকম, এটা তো আমরা সবাই বুঝতেই পারতেছি যে আদিতে মোট কৌণিক ভরবেগের যোগফল শেষে মোট কৌণিক ভরবেগের যোগফলের সমান হবে। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং আমরা জানি এল ইকুয়ালস টু হচ্ছে গিয়া আই ওমেগা। এল ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আই ওমেগা। ওকে, আচ্ছা তাহলে চিন্তা করে দেখো, আদিতে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক আইয়ন এবং তার কৌণিক বেগ ওমেগা ওয়ান, এটা ছিল আদি কৌণিক ভরবেগ। পরবর্তীতে তার জড়তার ভ্রামক I2, তার কৌণিক ভরবেগ ওমেগা 2। তার মানে আমরা বুঝতে পারলাম যে আদি কৌণিক ভরবেগ এবং শেষ কৌণিক ভরবেগ একই থাকবে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। বুঝতে পারছি? তাহলে এবার দেখো এই সূত্রকেই আমরা ইউটিলাইজ করব। I1 ওমেগা 1 ইকুয়ালস I2 ওমেগা 2। এখন এখানে যেটা বলছে, আমাদের কাছে পৃথিবী আছে, তাই না? এই যে পৃথিবী, দেখো এটা পৃথিবী। তো পৃথিবীর আগে I1 প্রথম অবস্থায় জড়তার ভ্রামক কত হবে? 2/5 m r স্কয়ার। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, এখানে পৃথিবীর ভর m এবং পৃথিবীর ব্যাসার্ধ r, এবং এটা এভাবে করে ঘুরতেছে। তাহলে আদিতে পৃথিবীর কৌণিক বেগ কত? কৌণিক বেগ বের করার একটা সূত্র হচ্ছে 2π/t। কৌণিক বেগ বের করার আরেকটা সূত্র হচ্ছে 2π/t। এখন তোমরা সবাই বুঝতেই পারতেছো, এটা হচ্ছে আদিতে একবার ঘুরতে কত সময় লাগতো? 24 ঘন্টা। চিন্তা করে দেখো, পৃথিবী নিজের অক্ষে একবার ঘুরতে মোট টাইম লাগে কত? পর্যায়কাল 24 ঘন্টা। আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2π/t, মানে আমরা বুঝতেছি আদিতে তার 24 ঘন্টা টাইম লাগতো এইটা। ওকে, তাহলে দেখো আমরা এখানে বসাই দিব
আদি জড়তার ভ্রামক যেটা হচ্ছে 2/5 m r স্কয়ার ইন্টু 2π/t, টি এর ভ্যালুটা হচ্ছে 24 ঘন্টা, তাই না? 24 ঘন্টা একবার ঘুরতো, গেল এটা। এরপর বলছে পৃথিবীর ভর ঠিক রেখে, মানে ভরের কোনো চেঞ্জ করে নাই, ব্যাসার্ধ অর্ধেক করে ফেলছে। তার মানে পৃথিবীটা ছোট হয়ে গেছে, বাট পৃথিবীটা ছোট হয়ে গেছে, এইটার ভর কিন্তু আগেরটাই আছে, ব্যাসার্ধ হয়ে গেছে r/2, তাই না? ব্যাসার্ধ ছোট করে দিয়েছে। তাহলে জড়তার ভ্রামক I2 = কি হবে? 2/5, নিরেট গোলক যেহেতু, ভর তো এমই আছে, ব্যাসার্ধ হয়ে গেছে r/2, এইটার হোল স্কয়ার। তাহলে দেখো এখন জড়তার ভ্রামক হয়ে গেছে 2/5, ভর আগেরটাই আছে, ব্যাসার্ধ হয়ে গেছে r/2, এইটার হোল স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? 2/5 m² এইটা। আর এখন যে এইটার কৌণিক বেগ সেটা হবে 2π/t2, এই t2 টাই আমাদের বের করতে হবে, যে এখন একবার ঘুরতে কত সময় লাগে, সেটাই তো হচ্ছে দিনের দৈর্ঘ্য। দ্যাট মিন্স এখানে হবে 2π/t2। আগে তো 24 ঘন্টা লাগতো, তাই না? এখন কতটুকু লাগে সেটা বের করতে হবে। এখন অনেকগুলো টার্ম কেটে যাবে, বুঝতেছো? যে 2/5m, এই পাশে 2/5m কাটা, এখানে 2π, এখানে 2π কাটা, তাহলে এই জায়গাতে থাকবে r² ইন্টু 1/24, আর এখানে থাকবে হচ্ছে দেখো r²/4, r²/4 ইন্টু 1/t2। তাহলে দেখো বোথ সাইড থেকে r² কেটে যাবে, তাহলে আমাদের ক্যালকুলেশনে ফাইনালি এখানে থাকবে 1/24 ইকুয়ালস 1/4t2। তাহলে দেখো t2 এখান থেকে বের হয়ে গেছে, t2 ইকুয়ালস টু 24/4। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 4/24, তাই না? দ্যাট মিনস 6 আওয়ার। তার মানে পৃথিবীর ভর ঠিক রেখে ব্যাসার্ধ যদি আমি অর্ধেক করি, তাহলে একবার ঘুরতে সময় লাগবে 6 ঘন্টা। তার মানে তখন দিনের দৈর্ঘ্য কত হবে? একবার পৃথিবী ঘূর্ণন মানে তো একদিন, মানে 6 ঘন্টা, তখন দিনের দৈর্ঘ্য হবে হচ্ছে গিয়ে 6 ঘন্টা। হোপফুলি সবাই আমরা এটা বুঝে ফেলতে পারছি। ডেফিনেটলি সবাই আমরা এটা বুঝে ফেলতে পারা উচিত। ফাইন, মুসলিম আক্তার বলছো ক্লিয়ার, 6 আওয়ার। এটা বুঝি নাই এমন কেউ থাকার কথা না, ক্লিয়ার। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু তোমাদের থেকে ছোট একটা ব্রেক নিয়ে নিচ্ছি, টায়ার্ড হয়ে গেছি, গলা একটু ব্রেক দরকার। সো আমি জাস্ট তোমাদের থেকে 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। এখন বাজে হচ্ছে 4:15, সো 25-এ আসতেছি। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নিই, এরপরে আমরা ঘর্ষণের অংশটা পড়ব, এইখানের আরো কিছু অঙ্ক আমরা দেখব, ঠিক আছে? ফাইন, ডান ডান ডান। হ্যাঁ, এটার পর কোন চ্যাপ্টার ধরবেন? বলবো, এই যে আসতেছি জাস্ট 10 মিনিটস, আমি একটু ব্রেক নিয়ে আসতেছি ইন বিটুইন। তোমরা একটু থাকবে, এবং যারা যারা ক্লাস আছে তারা ডেফিনেটলি থাকবে। একটু পরে এসে আমরা কিন্তু আরো অনেকটা অংশ পড়বো। হ্যাঁ, সবাই ডেফিনেটলি আসবে, আমি জাস্ট 10 মিনিটসের একটা ব্রেক নিয়ে আসতেছি। ওকে, ফাইন।
ফাইন, তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে আবার ক্লাসে ফিরে আসি। ফাইন, হোপফুলি সবাই আছো ভাই। এটার পর কোন চ্যাপ্টার ধরবেন? এটার পরে আমরা শুরু করব হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, দুইটা ফার্স্ট পেপার দুইটা সেকেন্ড পেপার, দুইটা ফার্স্ট পেপার দুইটা সেকেন্ড পেপার, এইভাবে এরপরে আমরা শুরু করব কাজ ক্ষমতা শক্তি, এর পরেরটা আর কি। হ্যাঁ আচ্ছা, ব্যাক সবাই থাকলে আমরা এখন একটা চমৎকার অঙ্ক করব এই কনসেপ্টের উপরে, একটা চমৎকার অঙ্ক আমরা এখন সলভ করব। সো হোপফুলি সবাই আবার চলে আসবা, সবাই চলে আসলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। ওকে, কই 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 সবাই কই? আচ্ছা, আরিয়ান খান, ওয়েলকাম ব্যাক ব্রো। আচ্ছা, একটা কোশ্চেন আসছে ভাইয়া, এখানে পাইটা কি ক্যালকুলেটর রেডিয়ান মুডে নিব না? হ্যাঁ হ্যাঁ, রেডিয়ান মুডে নিবা। ওই তো রেডিয়ান মুডে নিলেই 3.1416 ধরা হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আফরোজা বলছো আজকে ক্লাসটা করতে পারো নাই, তবে আফরোজা আজকে ক্লাসটা তুমি আর্লি টাইমে রেকর্ড করে ফেলা, ঠিক আছে। ফাইন, ব্যাক। আচ্ছা ভাইয়া, আর ক্রস ভি ক্রস আর লিখলাম না কেন? ভি ক্রস আর লিখলে যে দিকটা আসে আর ওমেগার দিকটা উল্টা হয়ে যায়, দ্যাটস ওয়াই আর ক্রস ভি লেখা হয়, কারণ আর ক্রস ভি এর দিকটা ওমেগার দিকের সঙ্গে মিলে। ওকে, দ্যাটস ওয়াই। ওকে, মুসলিম আক্তার ভাইয়া, মেয়েতে ইয়ার ফাইনাল এক্সাম, আমি তো অনেক পেছনে পড়ে আছি, এক্সামে কি করব? টেনশনে কিছু নাই, পেছনে পড়ে আছো, আমরা আস্তে আস্তে করে আগায় যাবো। মে মাসের এখনো বাকি আছে, এখন হচ্ছে মার্চ এপ্রিল মে, এক মাস পরে হচ্ছে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা। সো তার আগে যথেষ্ট পরিমাণ সিলেবাস আসলে শেষ হয়ে যাবে, এটা একটা। যেমন এই চ্যাপ্টারটা পড়তে আমাদের 3 সপ্তাহ লাগলো, মেজরিটি চ্যাপ্টার পড়তে আমাদের ম্যাক্সিমাম 1.5-2 সপ্তাহ লাগবে। হ্যাঁ, 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগতে পারে। ওকে, তো সেক্ষেত্রে বুঝতেছো এর পরবর্তীতে আমরা ওই তোমার ইয়ার ফাইনাল লাগে অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলতে পারবো ইনশাল্লাহ। আর সলিউশন তো একটাই, পড়ে পড়ে শেষ করা। তো টেনশনের কোনো কারণ নাই, আমরা রেগুলার লেগে থাকলে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, রিপ্লাই তো দিলাম মুসলিমা। ওকে, এবার আসো আমরা আরেকটা অঙ্ক করি। ওকে ফাইন, এখানে বলা আছে একটি গ্রামোফোনের রেকর্ড মিনিটে 50 বার ঘুরে। গ্রামোফোনের রেকর্ডটা বুঝছো, যে কলের গানে যে ডিস্ক ওইটা আর কি, মিনিটে 50 বার ঘুরে। এর ভরের 4/1 ভরের একটি বিন্দু বস্তু একটি ছোট পাথর রেকর্ডের মাঝে রাখা হলে এটি রেকর্ডটি মিনিটে কতবার ঘুরবে? রেকর্ডটি মিনিটে কতবার ঘুরবে? তাহলে এটা কিন্তু চমৎকার একটা কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার একটা সুন্দরতম ম্যাথ। ওকে, এরকম অঙ্ক ইউজুয়ালি তোমরা বইয়ে পাবে না, বাট এরকম একটা অঙ্ক করলে তোমাদের আসলে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দ্য মেসেজ ইজ, তোমরা অনেকে আছো যে 2-1টা অঙ্ক ভাই এটা কেন না ওটা কেন না এইগুলো নিয়ে সব টেনশনে থাকো, বাট আমি যে অঙ্কগুলো করাই বেসিক্যালি এই অঙ্কগুলো কিন্তু মাস্টারিং ম্যাথস বলতে এরকম একটা অঙ্ক করলে তুমি কৌণিক ভরবেগের বইয়ের যে অঙ্কগুলো আছে ওগুলো তোমার কাছে মনে হবে পানি ভাত। তো
তো আমাদের পড়ার স্ট্র্যাটেজিটাই কিন্তু এরকম হওয়া উচিত, তাই না? কারণ বইয়ের ওই যে 2 × 4 8 হয়, এরকম সোজা সোজা অঙ্ক অনেকগুলা করলাম এবং ফাইনালি ওইগুলাই আমি ভুলে গেলাম, তাহলে তো কোনো লাভ নাই। সো দ্যাটস ওয়াই আমি যে অঙ্কগুলো তোমাদেরকে করাই, এই অঙ্কগুলো কিন্তু একটা করলে যত টাইপের প্রবলেম কনসেপ্ট আসতে পারে সবগুলো সলভ হয়ে যায়। তো এইভাবে করেই কিন্তু পড়তে হয়। তো এই পয়েন্টগুলো তোমাদের সবার মাথায় রাখতে হবে, তাই না? এই পয়েন্টটা যদি তুমি বলো ভাইয়া কিছু সিকিউ করায় দেন, কিছু এমসিকিউ করায় দেন, এটা কেন বুঝতে পারতেছো না যে তুমি যে সিকিউ এমসিকিউ করানোর কথা বলতেছো সেই সিকিউ এমসিকিউ গুলো তো আসলে কোশ্চেন, তাই না? সেই কোশ্চেন গুলার ভিতরে যা কনসেপ্ট লাগতে পারে তার থেকে গ্রেটার কনসেপ্ট আমরা কিন্তু এখান থেকে শিখে ফেলতেছি। যাই হোক, তো এইভাবে করেই আমাদের পড়তে হবে এবং আমি যা যা বলতেছি তোমরা সেই কাজগুলোই করো, ঠিক আছে? ফাইন। সো গ্রামোফোন বা কলের গান, কলের গানের যে রেকর্ড আছে, আমরা কলের গান দেখছি সবাই যে এরকম একটা প্লেট থাকে, এই প্লেটের উপরে, এই রেকর্ডের উপরে এই জায়গাতে একটা রেকর্ড থাকে, এইখানে একটা রেকর্ড থাকে, রেকর্ড মানে যেটাতে আসলে যেটা ঘুরে আর গানটা চলে, আর এইটার সঙ্গে এভাবে করে কলের গানের যে স্পিকার এইটা এভাবে করে যুক্ত থাকে। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এইখানে একটা রেকর্ড আছে, এই রেকর্ডটা হচ্ছে গিয়ে এইখানে ঘুরতেছে, এইভাবে করে এই রেকর্ডটা এখানে ঘুরতেছে। ওকে ফাইন। এরপর যেটা করা হয়েছে, এই কলের গানের রেকর্ডের উপরে, এই কলের গানটার যে রেকর্ড আছে, এখানে যে রেকর্ডটা ছিল, এই রেকর্ডটা যে বিন্দুতে ঘুরতেছিল সেখান থেকে মাঝের বিন্দুতে, এটা হচ্ছে মাঝের বিন্দু, বুঝতেছো যে পুরাটা যদি এই পথ হয় এটার মাঝের বিন্দু এটা, এইখানে একটা ছোট পাথর রাখছে, এইখানে একটা ছোট পাথর রাখছে। ওকে ফাইন। এখন এই কলের গানের রেকর্ডের ভর যদি m হয়, যে ছোট পাথরটা রাখছে সেটার ভর হচ্ছে m/4, 4 ভাগের 1 ভাগ ভরের একটা হচ্ছে গিয়ে পাথর ওখানে রাখছে। ফাইন। দেন अगेन এই রেকর্ডটার ব্যাসার্ধ যদি r হয় তাহলে বুঝতেছো এইটাকে রাখছে r/2 দূরত্বে, দেখতেছো মাঝের বিন্দুতে রাখছে। বলছে যে দেখো এর ভরের 4 ভাগের 1 ভাগ ভরের একটি ছোট পাথর রেকর্ডের মাঝে রাখা হলো, মাঝে মানে বুঝতেছো একদম ব্যাসার্ধের অর্ধেক বিন্দুতে রাখা হইলো। ওকে, আর বলা আছে প্রথম অবস্থায় এটা ঘুরতেছিল মিনিটে, এইটা মিনিটে, এটা তো ঘুরে, এই রেকর্ডটা তো এভাবে করে ঘুরতে থাকে, এটা মিনিটে ঘুরতেছিল 50 বার। এখন আমাদের বের করতে হবে এই ভারী পাথর রাখলে এটা মিনিটে কতবার ঘুরবে। খুব কমন সেন্স না? একটা রেকর্ড অনেক জোরে জোরে ঘুরতেছে, হ্যাঁ, আমি যদি একটা পাথর রেখে দিই এর মাঝে, ভারী হয়ে যাবে, ওটা এখন কি আস্তে ঘুরবে না? তার মানে বুঝতেছো 50-এর থেকে কম বার ঘুরবে, এটা আমাদেরকে বের করতে হবে। খুবই সিম্পল, আমরা একটা পাথর চাপায় দিছি ওর উপরে, পাথরে নিয়ে ঘুরতেছে, ওই পাথরে নিয়ে ঘুরতে গেলে তো ওটা ভারী হয়ে গেছে, আস্তে ঘুরবে। মনে করো কেউ জোরে জোরে ঘুরতেছিল, ওটার উপরে যদি পাথর বসায় দাও তখন তো সে আস্তে আস্তে ঘুরতে শুরু করবে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, তো এখন মিনিটে কতবার ঘুরবে, এখন মিনিটে কতবার ঘুরবে সেটা আমাদের বের করতে হবে। সুন্দর না অঙ্কটা, তাই না? তাহলে চলো আমরা এটা এখন বের করে ফেলি। এটা তো বুঝতেছো প্রথম অবস্থার কৌণিক ভরবেগ আর দ্বিতীয় অবস্থার কৌণিক ভরবেগ এরা সমান হবে, I1 ω1 ইকুয়ালস টু হবে I2 ω2। ওকে, আচ্ছা তাহলে দেখো এইখানে কয়টা বস্তু আছে, শুধু রেকর্ডটা আছে, শুধু রেকর্ড। শুধু রেকর্ড থাকলে তার জড়তার ভ্রামক কত হবে? এটা কিন্তু একটা ডিস্ক, রেকর্ড মানে একটা ডিস্ক, এবং ডিস্কের জড়তার ভ্রামক হচ্ছে mr²/2। এটা আমরা পড়ছি আগের দিন ক্লাসে। তার মানে এই পুরো ডিস্কের জড়তার ভ্রামক mr²/2। এটা হচ্ছে গিয়া আমাদের I1 ইনটু ওমেগা, ওই যে ওমেগা বের করার সূত্র আমরা দেখছি 2πn/t। টি কত মিনিট? টি হচ্ছে 60 সেকেন্ড। দেখো মিনিটে 50 বার ঘুরে, মিনিটে 50 বার ঘুরে, n এর ভ্যালু হচ্ছে 50 আর সময়টা হচ্ছে মিনিট। আমরা জানি ওমেগা সূত্র কিছুক্ষণ আগেই দেখছি 2πn/t, ওই সূত্র থেকে এটা লিখছি। ওকে ফাইন, গেল। এইবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের লাগবে জড়তার ভ্রামক। এইবার জড়তার ভ্রামক কিন্তু দুইটা বস্তুর, একটা হচ্ছে রেকর্ডটা নিজের, রেকর্ডের ভর m, ব্যাসার্ধ r, পাশাপাশি এই যে পাথরটা রাখছি এই পাথরটাও কি ওর সাথে সাথে এই বৃত্তাকার পথে ঘুরবে না? r/2 বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে চিন্তা করে দেখো জড়তার ভ্রামক মোট কত হবে।
পুরা ডিস্কের জড়তার ভ্রামক হচ্ছে mr²/2। এইবার পাথরটা তো একটা বিন্দু বস্তু, বিন্দু বস্তু জড়তার ভ্রামকের কথা নিশ্চয়ই মনে আছে, বিন্দু বস্তু জড়তার ভ্রামক হচ্ছে mr², বিন্দু বস্তু জড়তার ভ্রামক mr²। তাহলে এই জড়তার ভ্রামকের সঙ্গে রেকর্ডের সঙ্গে যোগ হবে বিন্দু বস্তু জড়তার ভ্রামক। এখন বিন্দু বস্তুটা হচ্ছে পাথর, যার ভর হচ্ছে m/4, তাহলে m/4 এবং এইটা যে ব্যাসার্ধে ঘুরতেছে সেই ব্যাসার্ধ r/2, তাহলে r/2 হোল স্কয়ার। এটা কিন্তু ওই যে mr² থেকে লিখছি। বিন্দু বস্তুটার জড়তার ভ্রামক হচ্ছে গিয়া mr², আর এই পাথরটাই তো বিন্দু বস্তু, এখানে ছোট পাথর বলছে। সো এই বিন্দু এটার সঙ্গে ঘুরতেছে, রেকর্ডের সঙ্গে সঙ্গে ঘুরতেছে, তাহলে এটার ভর হচ্ছে m/4 আর এটা মাঝে রাখছে, দ্যাটস ওয়াই এইটা যে ব্যাসার্ধে ঘুরতেছে সেটা হচ্ছে r/2, এটা হোল স্কয়ার mr²। তাহলে মোট জড়তার ভ্রামক এখন এত, দেখো রেকর্ডের এত এবং বিন্দু বস্তু যেটা পাথরটা রাখছে ওর এত, তাহলে এটা যোগ করলে মোট জড়তার ভ্রামক এই অবস্থায়। এবার লাগবে ওমেগা2, ওমেগা2 এই কষ্ট আমরা বুঝতেছি 2πn2/60, কত চাইছি মিনিটে কতবার ঘুরবে, এখন এই n2টাই আমাদের বের করতে হবে। অঙ্ক শেষ। কিভাবে অঙ্ক শেষ? দেখো অনেকগুলো টার্ম কেটে যাবে, এই 2π60 এখানে 2π60 কাটা, এবং খেয়াল করে দেখো এখান থেকে আসবে mr²/2 ইন্টু n1, দেখতেছো এখানে শুধু n1 আছে। এই পাশে দেখো তো mr² আর এখানে mr² কমন নেওয়া যায় না? অবশ্যই যায়, mr² কমন নিয়ে নিলাম। এখানে থাকবে হাফ আর এখানে থাকবে 1/4 ইন্টু 1/4, নিশ্চয়ই বুঝছো mr²টা কমন নিয়ে আসছি দুইটা থেকে, আর এইখানে আছে হচ্ছে গিয়া n2। এইবার দেখো বোথ সাইড থেকে এই mr² এই mr² কাটা, তাইলে ইভেনচুয়ালি লাস্টের লাইনে থাকবে n1/2 ইকুয়ালস, এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে যোগ করলে এখানে আসবে হচ্ছে হাফ প্লাস 1/16 n2। তাহলে দেখো আমরা n1 এর ভ্যালু জানি, n1 এর ভ্যালু কত? 50। এটা বসাই দিলে এখান থেকে কিন্তু n2 এর ভ্যালুটা চলে আসবে, এখান থেকে n2 এর ভ্যালুটা চলে আসবে। আমি ক্যালকুলেশন করে বলতেছি। আচ্ছা 25 ভাগ আচ্ছা ফাইন, এটা করলে n2 এর ভ্যালু আসবে হচ্ছে 44.44, 44.44। খুবই সিম্পল, কিছুটা কম আসার কথা, ওইটাই আসছে। মানে ওই পাথরটা বসানোর পরে এইটা প্রতি মিনিটে 44টা পাক খাবে, আরেকটা পাকের 44% খাবে। মানে মেন কথা 44টা পূর্ণ পাক খাবে, আরেকটি পাকের 44%, মানে অর্ধেকের চেয়ে একটু কম ঘুরবে। এতটি পাক খাবে, পাক সংখ্যা ভগ্নাংশ হইতে পারে, সো এতটি পাক খাবে, পূর্ণ পাক খাবে 44টা, আর মোট পাক খাবে মিনিটে সেটা হচ্ছে 44.44। বুঝতেই পারতেছো আগে 50টা পাক খাইতো, এখন কম খাইতেছে, কত ভার বসাই দিছি, দেখছো এটা একটু হেভি হয়ে গেছে, ঘুরতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, সেই অঙ্কটা করার মাধ্যমে কিন্তু তোমাদের কৌণিক ভরবেগের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, তাই না? তোমাদের ভিজুয়াল পুরো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, হঠাৎ করে ডিলাইটেড ফিল করা উচিত, তাই না? সেই অঙ্কগুলোর মাধ্যমেই কিন্তু আমরা আসলে হাঁটতে শিখি এবং আমরা দৌড়াতে শিখি। সেটা আমি এই কারণেই বলতেছি যে অঙ্ক কয়টা করলাম এটা কখনো দেখতে যাবা না। আমরা যে অঙ্ক করছি, তুমি যদি আসলেই মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো, বইটা খুলে যদি অঙ্ক মিলাইতে নাও, সকল অঙ্ক পারা উচিত, সকল অঙ্ক তোমাদের পারা উচিত। আচ্ছা, আরিয়ান খান বলছো রেকর্ডের মাঝের কথাটা বলতে কি বোঝায়? রেকর্ডের মাঝের কথাটা বলতে কি বোঝায় এতক্ষণে বুঝে গেছো। এই রেকর্ডটার মাঝের বিন্দুতে একটা পাথর রাখছে, সেটা বোঝায়। ক্লিয়ার? এই যে আফরোজা ক্লিয়ার, আফরোজা আনসারও করছো, ভেরি গুড। সবাইকে এটা বুঝতে, এই তো পিঙ্কল সরকার এটা আগেই আনসার করে ফেলছো, ভেরি গুড। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ফাইন, ক্লিয়ার। এই যে তোমরা যে বুঝতে পারো, এই জিনিসটা খুব ফ্যাসিনেট করে আমাদেরকে। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো যখন আমরা বুঝে ফেলি তখন ডেফিনেটলি আমাদের ডিলাইটেড ফিল করা উচিত। আচ্ছা মিনহাজ, এই ক্লাসটা আজকে করে ফেলো পরে, ক্লিয়ার? সবাই এটা আমরা বুঝতে পারছি। এবার চলো, আমাদের আর একটা টপিকই আছে, যে এই টপিকটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করতে পারি, সেটা হচ্ছে সংঘর্ষ। সেটা হচ্ছে সংঘর্ষ, সংঘর্ষ বা কলিশন, সংঘর্ষ বা কলিশন। ওকে, সংঘর্ষ বা কলিশন, ফাইন। তাহলে কলিশন দুই রকমের হয়, সো আমরা দুইটা সম্পর্কে এখন জানবো। সংঘর্ষ দুই রকমের হয়। প্রথম যেটা, সেটা হচ্ছে ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ।
স্থিতি স্থাপক সংঘর্ষ, স্থিতি স্থাপক সংঘর্ষ। ওকে ফাইন, স্থিতি স্থাপক সংঘর্ষ এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে অস্থিতি স্থাপক সংঘর্ষ বা নন ইলাস্টিক কলিশন, অস্থিতি স্থাপক সংঘর্ষ। সো দেখো, লেটস সে দুইটা বস্তুর মাঝে তো সংঘর্ষটা হয়। হ্যাঁ, লেটস সে এটা একটা বস্তু যার ভর m1 এবং এইটা আদিতে u1 বেগে চলতেছিল। হ্যাঁ, এটা আরেকটা বস্তু যার ভর m2, এটা আদিতে u2 বেগে চলতেছিল। সো একটা সময় এদের মাঝে ধাক্কা লাগলো, একটা সময় কি হবে, এটাকে ধাক্কা দিবে। তো এই যে ওরা এখানে যখন আসলো ওদের মাঝে ধাক্কা লাগলো, এখানে সংঘর্ষ হলো, এইখানে সংঘর্ষ হলো। তাহলে ধাক্কা লাগার পরে তাদের বেগ টেক চেঞ্জ হয়ে যায়, আমরা জানি। লেটস সে এই সংঘর্ষটা ঘটার পরে যেটা দেখা গেল সেটা হচ্ছে m1 ভরের বস্তুর বেগটা হয়ে গেল ধাক্কার পরে v1 এবং m2 ভরের বস্তুর বেগটা হয়ে গেল ধাক্কার পরে v2। ওকে, এখন এইটা হচ্ছে ধাক্কার পূর্বে, এই কেসটা হচ্ছে ধাক্কার পূর্বে, আর এই কেসটা হচ্ছে ধাক্কার পরে। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারতেছি। তাহলে আগে এবং পরে এই যে বেগের যে সম্পর্ক সেগুলো আমরা বের করতে পারি। এখন মনে রাখবা, স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে সেইগুলো যেই সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি, ভরবেগ ও গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে, দুইটাই সংরক্ষিত থাকে, তাকে আমরা বলবো ইলাস্টিক কলিশন। তো এখানে বুঝতে পারতেছো দুইটা জিনিসই সংরক্ষিত থাকবে, মানে তার ভরবেগও আগে যা ছিল পরে মোট ভরবেগ তাই থাকবে, গতিশক্তিও আগে যা ছিল পরে মোট গতিশক্তি তাই থাকবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, দেখো প্রথমের ভরবেগ ছিল এরকম m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে আদি ভরবেগ। শেষের ভরবেগও সমান থাকবে, যেটা হবে m1 v1 প্লাস m2 v2। তার মানে আমরা দেখলাম এখানে ভরবেগ সংরক্ষিত আছে। শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে এরকম না, গতিশক্তিও সংরক্ষিত থাকবে। তাহলে দেখো প্রথম অবস্থার গতিশক্তি, মোট গতিশক্তি, প্রথম বস্তুর গতিশক্তি ছিল হাফ m1 u1 স্কয়ার, দ্বিতীয় বস্তুর গতিশক্তি ছিল হাফ m2 u2 স্কয়ার। মোট গতিশক্তিটা ছিল। ধাক্কা লাগার পরে বেগ চেঞ্জ হয়েছে, এখন গতিশক্তি হচ্ছে হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তাহলে দেখো আগের মোট গতিশক্তি পরের মোট গতিশক্তিরও যোগফলের সমান। তার মানে দেখতেছো এইখানে ভরবেগ সংরক্ষিত ছিল, এখানে ভরবেগ সংরক্ষিত ছিল, আর এখানে হচ্ছে গিয়া গতিশক্তি সংরক্ষিত ছিল, গতিশক্তি সংরক্ষিত ছিল। এই দুইটা যদি সংরক্ষিত থাকে তাহলে সেটা ইলাস্টিক কলিশন। আর তাহলে নন ইলাস্টিক কলিশন কোনটা? যেখানে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে, শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে, শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। ওকে, শুধুমাত্র ভরবেগই এখানে সংরক্ষিত থাকবে, এখানে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না। মানে ব্যাপারটা এরকম যে m1 u1 প্লাস m2 u2 আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ হবে, যেটা হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তাহলে দেখতেছো ভরবেগ কিন্তু সংরক্ষিত আছে, এইটা ঠিক থাকবে। মানে ভরবেগ সংরক্ষিত থাকবে দুই ক্ষেত্রেই, বাট গতিশক্তি সংরক্ষিত না, দ্যাট মিনস নন ইলাস্টিক। ব্যাপারটা এরকম হবে হাফ m1 u1 প্লাস হাফ m2 u2, এই ভ্যালুটা শেষ ভরবেগের হাফ m1 v1 প্লাস হাফ m2 v2, এটা সমান হবে না। দেখতেছো নট ইকুয়ালস,
বেসিক্যালি দেখা যাবে এই পাশটা ওটার থেকে বড় হবে। কেন বড় হবে? কারণ ধাক্কা লাগার পরে কিছু শক্তি নষ্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটা অস্থিতিস্থাপক। আর এখানে ধাক্কা লাগার আগের মোট শক্তি এবং পরের মোট শক্তি সমান থাকবে। তাহলে কলিশন দুই টাইপের, কোন কলিশনের ক্ষেত্রে কি কি হবে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। ক্লিয়ার? এখান থেকে একটা অঙ্ক বুয়েটে আসছিল 18 সাল মোস্ট প্রবাবলি এরকম একটা সময়ে। তো আমরা ওই অঙ্কটা এখন সলভ করব। ইজি, ক্লিয়ার, সবাই এটা আমরা বুঝতে পারছি। ফাইন, এবার আমরা যেটা জানবো, দেখো এই দুইটা ইকুয়েশনকে সলভ করা সম্ভব ডেফিনেটলি। দেখো এখানে ইকুয়েশন কটা? দুইটা। স্থিতিস্থাপক কলিশনের এই দুইটা ইকুয়েশনকে সলভ করে দেখতেছো আমাদের অজানাও দুইটা, এই যে v1 v2 মানে শেষ বেগ দুইটা আমরা বের করতে পারবো। দেখো এই v1 v2 যদি সলভ করতে চাই কয়টা ইকুয়েশন লাগতো? দুইটা। দুইটা অজানা হলে দুইটা ইকুয়েশন লাগে। তাহলে বুঝতেছো এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগ দুইটা বের করা যায়। তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করে স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগ নির্ণয় করার সূত্রটা আমি একটু দেখাই দিচ্ছি। এটাই আমাদের লাস্ট জানতে হবে সূত্র। স্থিতিস্থাপক সংঘর্ষে শেষ বেগ নির্ণয়, শেষ বেগ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ওই দুইটা ইকুয়েশন থেকে আমরা কিন্তু শেষ বেগ নির্ণয় করতে পারবো। সূত্র মনে রাখতে হবে, ওদেরকে সলভ করলে প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ এটা আমরা বের করব। সূত্র মনে রাখার নিয়মটা আমি দেখাই দিচ্ছি। দেখো প্রথমে একটা প্লাস দিবা, প্লাস দিয়ে বোথ সাইডে ভগ্নাংশ নিবা, নিয়ে নিচে নিবা দুইটা ভরের যোগফল m1 প্লাস m2 যাদের মাঝে সংঘর্ষ হয়েছে। এখানেও তাই নিবা m1 প্লাস m2। এরপর দুইটার সঙ্গেই নিবা হচ্ছে গিয়ে এখানে নিবা u1 প্রথমটার আদিবেগ, এখানে নিবা দ্বিতীয়টার আদিবেগ। ব্যাপারটা এরকম, আমি যখন প্রথম বস্তুর শেষ বেগ বের করব তখন এইখানে নিব প্রথমটার আদিবেগ, এখানে নিব দ্বিতীয়টার আদিবেগ। এরপর নিচে দুইটা ভরের যোগফল। দেন প্রথম বস্তুর শেষ বেগ বের করার সময় উপরে নিব প্রথম বস্তুর ভর মাইনাস দ্বিতীয় বস্তুর ভর, আর এইটার উপরে নিব দ্বিতীয় বস্তুর ভরের দ্বিগুণ। তাহলে বেরো যাবে হচ্ছে ধাক্কার পরে স্থিতিস্থাপক সংঘর্ষে প্রথম বস্তুর শেষ বেগ। এখন এই পরেরটা দেখো, প্রথমে দুইটা প্লাস নিয়ে ফেলবা, দুইটা ভগ্নাংশ, এখানে নিবা u1, এখানে নিবা u2। এরপরে কাজ, নিচে নিবা দুইটা ভরের যোগফল, নিচে নিবা দুইটা ভরের যোগফল বসাই দিলা। ঠিক আছে, এইবার যেটা করবা দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতেছো, দ্যাটস ওয়াই এখানে দ্বিতীয় বস্তুর ভর মাইনাস প্রথম বস্তুর ভর নিবা। দেখো এখানে প্রথম বস্তুর বেগ বের করতেছিলাম, দ্যাটস ওয়াই প্রথম বস্তুর ভর মাইনাস দ্বিতীয় বস্তুর ভর ছিল। এখানে দ্বিতীয় বস্তুর বেগ বের করতেছি, দ্যাটস ওয়াই দ্বিতীয় বস্তুর ভর মাইনাস প্রথম বস্তুর ভর হবে। ওকে, আর এইখানে দেখো দ্বিতীয় বস্তুর ভরের দ্বিগুণ ছিল, এখানে হবে প্রথম বস্তুর ভরের দ্বিগুণ। ওকে, তাহলে এভাবে করে সংঘর্ষের পরে কার কত বেগ হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এই পর্যায়ে আমরা বুয়েটে আসা একটা অঙ্ক সলভ করব। আচ্ছা দেখো, একদম সোজা অঙ্ক। 5 কেজি ভরের বস্তু কোন স্থির বস্তুকে স্থিতিস্থাপক ভাবে আঘাত করলো এবং ফলে এর বেগ আদিবেগের 1/4 হয়ে গেল। 1/4 বা 1/4
হলে হলে দ্বিতীয় বস্তুর ভর কত? দ্বিতীয় বস্তুর ভর নির্ণয় করো। ভর নির্ণয় করো। সুন্দর অঙ্ক। দ্বিতীয় বস্তুটার আমাদেরকে ভর নির্ণয় করতে হবে, ঠিক আছে? ফাইন। তাহলে এই অঙ্কটা আমরা এখন সলভ করব। এই অঙ্কটা বুয়েট পরীক্ষাতে আসছে এর আগে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের সূত্র সবার জানা আছে। সূত্র কি? যে আমাদের সূত্র হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ। প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে গিয়া, আমরা এখানে সূত্র দেখছি, m1 প্লাস m2, উপরে হচ্ছে m1 মাইনাস m2, সঙ্গে হচ্ছে u1, প্লাস দ্বিতীয় বস্তুর ভরের দ্বিগুণ ডিভাইডেড বাই নিচে ভরদ্বয়ের যোগফল ইনটু u2। এবার দেখো খুব কমন সেন্স, এখানে বলাই আছে যে স্থির বস্তুকে আঘাত করছে, মানে কেসটা তো আসলে এরকম হইছে। এই যে একটা বস্তু ছিল, লেটস সে এই বস্তুটার আদি বেগ হচ্ছে গিয়া u1, হ্যাঁ, এবং এইটার ভর বলা আছে m1, যেটা হচ্ছে 5 কেজি। এইটা যে বস্তুটাকে আঘাত করছে সেটার আদি বেগ u2 = 0, এইটার ভর m2 কত সেটাই বের করতে হবে, তাই না? তাইলে দেখো খেয়াল কইরা, এইটার আদি বেগ কিন্তু 0। এটার আদি বেগ যদি 0 হয় তাহলে u2 এর ভ্যালু কত? 0। তাহলে u2 এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই টার্মটা পড়ে যাবে। এই টার্মটা পড়ে গেলে আমাদের এই পাশে কি থাকবে? v1 = m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু u1। এবার খেয়াল করো, বলছে যে আঘাত করলো, ফলে এর বেগ আদি বেগের 1/4 হয়ে গেছে। দেখো এর বেগ কিন্তু আদি বেগের 1/4 হয়ে গেছে, মানে আগের বেগের 4/1 হয়ে গেছে। দ্যাট মিনস ধাক্কা লাগার পরে প্রথম বস্তুটার যে শেষ বেগ, এইটা হয়ে গেছে আদি বেগের 4/1। এই যে প্রথম বস্তু m1, এর শেষ বেগটা ধাক্কা লাগার পরে আদি বেগ ছিল u1, তার 4/1 হয়েছে। দ্যাট মিনস বুঝতেছে এই যে শেষ বেগটা হয়ে গেছে আদি বেগের 4/1। সবার বোঝা উচিত, আদি বেগ ছিল u1, সেটা 4/1 হয়ে গেছে প্রথম বস্তুর শেষ বেগ। ওকে, আর প্রথম বস্তুর ভর কত? 5 কেজি, মাইনাস আমাদের লাগবে দ্বিতীয় বস্তুর ভর m2। তাহলে এখানে হচ্ছে 5 প্লাস m2 ইনটু u1। এবার কাটাকাটিতে দেখতেছো এখান থেকে u1, এখান থেকে u1 কাটা। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা থাকবে হচ্ছে 1/4 = 5 মাইনাস m2 ডিভাইডেড বাই 5 প্লাস m2। এইবার এটাকে আমরা আর গুণন করে m2 এর ভ্যালু বের করতে পারি। ওকে, সো এখানে গুণ করলে আসবে 5 প্লাস m2, আর এখানে আর গুণ করলে আসবে হচ্ছে 20 মাইনাস 4m2। ওকে, ফাইন। তাহলে এটা এই পাশে চলে আসলে আসবে 5m2, এটা এই পাশে গেলে আসবে হচ্ছে 15। তাহলে m2 এর ভ্যালু আসবে 3 কেজি। m2 এর ভ্যালু 3 কেজি। হোপফুলি সবাই এটা আমরা বুঝে ফেলছি। আনসার 3 কেজি। 3 কেজি। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? ডেফিনেটলি সবার এটা বুঝে ফেলার কথা। একদম ভেঙে আমি একদম কেস স্টাডি করে কিন্তু তোমাদেরকে এটা বুঝাই দিছি। এই অঙ্কটা বুঝলে পরে সংঘর্ষে যে কোনো অঙ্ক আমাদের কাছে একদম ইজি হবে। আপনারা আনসার দিচ্ছ 3 কেজি। ফাইন, এই সবাই আমরা এটা বুঝতে পারছি। সাকিব বলছো নাইস ম্যাথ। ওকে, ক্লিয়ার। ওকে, ফাইন। সো দ্যাটস ইট। শেষ বলে কোনো কিছু শেষ নাই। বিশ্বাস করো, নিউটনিয়ান মেকানিক্স সবাই যতটুকু পড়ায় অতটুকু পড়ানোর পরে আসলে শান্তি ফিল করার কিছু নাই। যেমন আজকে আমি 9 নাম্বার ক্লাস নিছি, আমাকে যদি আজীবন নিউটনিয়ান মেকানিক্স পড়াইতে বলা হয় সেটাও পারবো। আমি এই নিউটনিয়ান মেকানিক্সের উপরে যে 9টি ক্লাস নিছি, আমি চাইলে এটার উপরে আরো 10টি ক্লাস নিতে পারবো। সেই 10টি ক্লাসে আরো সব নতুন নতুন জিনিসপত্র তোমরা দেখতে পারতা। কিন্তু সেটা কি আমরা এখন করব? সেটা আমরা এখন করব না। কজ তোমার একাডেমিকে যা লাগবে, অ্যাডমিশন টেস্টে যা লাগবে, তার থেকে বেশি এই 9টা লেকচারে আছে। আই এম প্রিটি কনফিডেন্ট যে এই 9টা লেকচারে
যা যা কিছু তোমার একাডেমিক্সে লাগবে, যা যা কিছু তোমার অ্যাডমিশন টেস্টে লাগবে, তার থেকে বেশি কিছু আছে। কিন্তু আমি যদি নিউটনিয়ান মেকানিক্স জাস্ট নিজে পড়াইতে চাই, সেক্ষেত্রে এতটুকু বলতে পারবো যে নিউটনিয়ান মেকানিক্সে আমি আরো 10 ক্লাস নিলেও আমার মনে হবে আরো 5টা ক্লাস নিতে পারলে ভালো লাগতো। দেয়ার আর মেনি মোর থিংস। একটা কমপ্লেক্স অবজেক্ট আছে, সেই অবজেক্টটা থেকে এই বস্তু কাইটা নিলে ওই বস্তু কাইটা নিলে তার ভর কেন্দ্র কতটুকু সরে যাবে। তারপরে একটা ট্র্যাপি সিস্টেম আছে, যেই ট্র্যাপি সিস্টেমে আসলে কম্পাউন্ড অবজেক্ট আছে, একটা অবজেক্টকে সরাই দিলে আরেকটা অবজেক্ট কত বেগে পিছলায় যাবে এরকম। তারপরে কি বলে ফিকটিসাস ফোর্সের অনেক প্রবলেম আছে। এই প্রবলেমগুলো আমরা অ্যাডমিশন টেস্টে শিখতে পারি। যেটা অ্যাডমিশন টেস্টে শিখতে পারি এই কারণে, শুধুমাত্র আমিই শিখাই, সেটার কারণটা হচ্ছে এইটাই যে ওইটা আর কেউ শিখায় না। তো ওইগুলা কিন্তু কোনো দরকার নাই, ওই জিনিসপত্রগুলো অ্যাডমিশন টেস্টেও আসে না। আমি একটা কথা বলবো, আমি এখানে সব কিছু পড়াইছি, তারপরেও একটা কথা মনে রাখবা, শেষ বলে কোনো কিছু শেষ নাই। আমরা নিজেরা যত চর্চা করব তত কিন্তু আমাদের পড়াটা আরো গুছায় যাবে। আমার এই স্টেটমেন্টটাই তোমাদের জন্য সাফিসিয়েন্ট। আজ অবধি আমি যত একাডেমিক ব্যাচ পড়াইছি, কোনো ব্যাচেই নিউটনিয়ান মেকানিক্স তোমাদের যা পড়াইছি তার থেকে বেশি পড়াই নাই। কোনো ব্যাচেই তোমাদের যতটুকু পড়াইলাম তার থেকে বেশি পড়ানো সম্ভব হয় নাই। দ্যাট ইজ অনলি ইউ গাইজ ডু অর ডাই 2.0 যেই কোর্সে তোমরা আছো, তাদেরকেই আমার কাছে মনে হলো আমি ম্যাক্সিমাম জিনিসপত্র ডেলিভার করছি। তারপরে একটা কথা বললাম, শেষ বলে কোনো কিছু শেষ নাই। এরপরেও অনেক কিছু আছে, সেগুলো আমি জানি। দ্যাট ডাজন্ট মিন যে সেগুলো তোমার পড়তে হইতো, সেগুলো তোমার পড়ার দরকার নাই, সেগুলো তোমার পরীক্ষায় কোথাও আসবে না। এবং আরেকটা সত্য স্টেটমেন্ট, যেটা যতটুকু পর্যন্ত তোমাদেরকে আমি পড়াইছি, আমি যখন বুয়েটে চান্স পাই ওই সময়ও আমি এতটুকু নলেজ রাখতাম না। এর থেকে কম জেনে আমি বুয়েটে চান্স পেয়েছি। বুয়েটে সিএসসি থেকে আমি পড়ালেখা করেছি। সো এইচএসসিতে A+ তো পেয়েছি। সো বুঝতেই পারতেছো, তোমাদের কাছে সাফিসিয়েন্ট রসদ আমি দিয়ে দিচ্ছি, তাই না? তোমাদের এখন ওই যে ব্যাপারটা অনেকটা এরকম, তোমাদের একটা রান্না করতে হলে যা যা কিছু স্পাইস, যা যা কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার, সবকিছু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখন এই রান্নাটা করতে হবে তোমাদেরকে। বুঝতে পারছি কি করতে হবে বলতো? বইয়ের সকল অঙ্ক, তপন স্যার, ইসেক স্যারের প্রত্যেকটা অঙ্ক পারা উচিত। যদি এইভাবে বোঝানোর পরে 2-1টা অঙ্ক তুমি না পারো, তাহলে সেটা হবে কিন্তু তোমার ব্যর্থতা। একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি একটা গর্তে পড়ে যাও, সেখান থেকে যদি উঠে আসতে চাও, তাহলে তোমাকে হেল্প করার জন্য উপর থেকে কেউ একজন দড়ি ফেলতে পারে, বাট তোমাকে উঠতে হলে অ্যাটলিস্ট হাতটা উঁচু করে দড়িটা তো ধরতে হবে। এটাও যদি তুমি না করো, তাহলে কি তোমাকে টেনে তোলা সম্ভব? সম্ভব না। ওই যে একটা কথা আছে না, যদি উপরে উঠতে চাও, সেক্ষেত্রে উপর থেকে ফেলা দড়িটাকে অ্যাটলিস্ট হাত দিয়ে ধরতে হয়। সো এই কোর্সের এই যে ক্লাসগুলো, এগুলো ছিল অনেকটা দড়ির মতো, যেটা তোমাকে উত্তরণের জন্য, টেনে তোলার জন্য আমি ফেলে রাখছি। তোমাকে অ্যাটলিস্ট হাত দিয়ে দড়িটা ধরতে হবে। মানে অল আই এম ট্রাইং টু সে, তোমাদের অ্যাটলিস্ট এতটুকু চেষ্টা করতে হবে, প্রত্যেকটা ক্লাস করে, প্রত্যেকটা অঙ্ক বুঝে, বই খুলে, বইয়ের অঙ্কগুলো তোমার কাছে পানি পানি লাগবে, সেগুলো একবার করে ফেলতে হবে। তাইলে জীবন সমান্তরাল হয়ে যাবে। সেক্ষেত্রে এইচএসসিতে A+ তো আসলে খুব ক্ষুদ্র একটা চাহিদা, এটা তো পাবা, এমনিতেই পাবা। পড়ালেখা না কইরা ওই টেস্টের আগে 2 দিন পড়লেই পেয়ে যেতা, সেটা আলাদা কথা। বাট অ্যাডমিশন টেস্টেও যেন আমরা ভালো রেজাল্টটাকে ছিনায় আনতে পারি। তোমরা যারা যারা আমার এই 2.0 এর প্রথম চ্যাপ্টারটি 9টা ক্লাস করলা, আমি বিশ্বাস করি তুমি যদি আসলেই মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমার ভিতর থেকে এই ফিলটা আসার কথা, এর থেকে বেশি পড়া সম্ভব ছিল না। আমি ম্যাক্সিমাম ডেডিকেশন তোমাদের জন্য দিয়েছি। এখন সম্পূর্ণটা তোমাদের উপরে। তোমরা এই জিনিসটাকে প্র্যাকটিস করো। শুক্রবার কখন পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, এবং কি পরীক্ষা হবে তোমরা জানো, নিউটনিয়ান মেকানিক্স। কখন পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, কয় মার্কের পরীক্ষা হবে, সেটার উপরে পূর্ণাঙ্গ ডিটেলস ভিডিও বানায় আমি তোমাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট আকারে দিয়ে দিব। ঠিক আছে? এবং সবার কাজই হবে প্রিপারেশন কিভাবে নিবা। 9টা লেকচার সম্পূর্ণটা দেখবা। দেখার পরে তোমরা সবাই বইয়ের তপন স্যার, ইসেক স্যার যেটা পড়ো, সেই বইয়ের উদাহরণ এবং এক্সারসাইজের সকল অঙ্ক করে ফেলবা। বইয়ের টপিকগুলো একটু দাগায় দাগায় দেখে নিবা। দ্যাটস ইনাফ। এতটুকু করবা, তাইলেই চলবে। এবং ফাইনালি শুক্রবারের পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট আমি এখানে করে দিচ্ছি। ওই পরীক্ষা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবা, তাদেরকে প্রাইজ দেওয়া হবে। এই পর্যায়ে তোমাদের জন্য একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমরা সবাই নোট জমা দিছো। তো আমি দেখতে চাই যে পূর্ণাঙ্গ এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে কার নোট সব থেকে বেস্ট হয়। সবাই একদম সবগুলা নোট একত্রিত করে আমার কাছে সাবমিট করবা। ফিজিক্স ম্যানিয়াক এবং বন্দি পাঠশালার যে আমাদের গ্রুপ আছে, পাবলিক গ্রুপে, এই গ্রুপে সবাই সবার নাম লিখে, নিজের নামটা লিখে
এবং নিউটনিয়ান মেকানিক্স কোর্সের নাম লিখে তারপর পূর্ণাঙ্গ নোটটা সবার তো করা হয়ে গেছে, সাবমিট করো। যেগুলা বেস্ট নোট সেইগুলা আমি ফিজিক্স ম্যানিয়াক এবং বন্দি পাঠশালা গ্রুপ থেকে নিজে পোস্ট করে শেয়ার দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এই কাজটা সবাই যেন আমরা করি ইনশাল্লাহ। তোমরা যদি এই কাজটা করো এভাবে করেই, এটা কেবল একটা চ্যাপ্টার, তাও পূর্ণাঙ্গ প্লেজারটা তোমরা পাবা যখন হচ্ছে আমাদের শুক্রবারে এক্সামটা হবে তারপরে। এরপর দেখো আমরা এই কাজটা রিডান্ডেন্টলি করতে করতে পরবর্তী চ্যাপ্টারগুলো ছোট, অনেক আর্লি শেষ হয়ে যাবে। এভাবে করে করে আমরা খুব দ্রুততম টাইমে ফিজিক্সের সব থেকে বেস্ট প্রিপারেশনটা নিয়ে ফেলবো। সো দ্যাটস ইট, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস এই পর্যন্তই, এন্ড অফ নিউটনিয়ান মেকানিক্স। বাট শেষ বলে কোনো কিছু শেষ নেই, আমি বারবার বলছি আমাদের পূর্ণাঙ্গ কোর্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আবারও নিউটনিয়ান মেকানিক্সের বিভিন্ন টপিক উঠে আসবে, যেগুলো ইন ডিটেলসে আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার।